ওকে এভরিওয়ান, আজকে সবাইকে আমার ক্লাসে ওয়েলকাম। আজকের আহ, আজকের ক্লাসটাও সেম আগের মতোই, আমরা একটা ম্যাথ ক্লাস করব এবং বাংলা ইংলিশ দুই ভার্সনের জন্যই প্রযোজ্য। ইফ এনিওয়ান ইজ ফ্রম বাংলা ভার্সন, বেশিরভাগই বাংলা ভার্সন আপনাদের জন্য আমি বলবো, আর যারা ইংলিশ ভার্সন আছেন তাদের জন্য ডেফিনেটলি আমি বলে দিব বা ট্রান্সলেশন করে দিব, এবং ট্রান্সলেশন স্লাইডে দেওয়াও আছে। এরপরেও যদি আপনাদের ইংলিশ ভার্সন বা অন্য ভার্সনে যদি বা শুধু ভার্সন আর যে কোনো কিছু যদি কেউ না বোঝেন, আপনি হ্যান্ড রেজ করতে পারেন, হাত উঠাতে পারেন, আর আপনি জিজ্ঞেস করতে পারেন, স্যার আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই ওয়ান্ট টু আস্ক সামথিং, স্যার এটা বুঝি নাই, স্যার একবার বলে ভালো হয়। ইউ আর ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেন্স ইন মাই ক্লাস এনি টাইম। ঠিক আছে, এক একজন টিচারের স্ট্র্যাটেজি এক এক রকম। অনেক দেখবেন যে আপনাদের অনেক স্যার মিস আছেন, ওনারা বলে দেন যে আমরা যখন ক্লাস করছি, ক্লাস করার সময় চলাকালীন সময় বা পড়ার যখন পড়তেছি, পড়াটা শেষ করার পরে প্রশ্ন করো। আমার কাছে ওরকম কিছু নেই, আপনার পড়ার মাঝখানে প্রশ্ন করতে মন চাইছে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্রশ্ন করা নিয়ে কারো কোনো ধরনের আমি ডিসকারেজ করবো না। আপনি প্রশ্ন করবেন এই আশাতেই আমি আসলে ক্লাসে আসছি, না হলে আমি আর ক্লাসে শিখাবো? যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে কেউ ক্লাসে বসে? তাও এখন সুন্দর করে কম্বল গায়ে দিয়ে বসে থাকবো, তাই না? ওকে ফাইন। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার টুডেস ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিকটা মূলত, বা টপিকটা না, আজকের সাবজেক্ট হচ্ছে ম্যাথ ক্লাস। আমরা একটা ম্যাথ ক্লাস করবো। আর আমার পরিচয়ের পর্ব তো প্রত্যেক ক্লাসে একবার করে দিই। যারা জানেন, যারা আমাদের সাথে পরিচয় আছে, ভেরি গুড। যারা জানেন না তারা একটু দেখে নেন। আমাকে আপনারা মাহবুব স্যার নামেই চিনেন, বলতে পারেন। আমি এক্স ক্যাডেট কুমিল্লা ক্যাডেট কলেজ, এরপর চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ আমি বিএসসি বা আমার গ্রাজুয়েশন শেষ করেছি। এখন অন্যান্য কাজের পাশাপাশি আপনাদের সাথে সময় কাটাই। আমার কোনো কাজ নেই, বেকার মানুষ, তো এই জন্য আপনাদের সাথে বসে বসে সময় কাটাই। আপনাদেরও পরীক্ষা শেষ, ক্লাস শুরু হয় নাই, আমার এখন কাজ করবো নাই। দুজনে দুই পার্টি আমরা ছুটিতে আছি, বসে বসে আমরা ছুটিতে যেহেতু আছি ক্লাস পরিচয় পর্ব শুরু সেরে নিই। হয়েছে শুরু হয়েছে, তাহলে তো আপনার লাক খুবই খারাপ। সমস্যা নেই, আমাদের আজকে। আমাদের লব্ধির ক্লাসও রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে তখন আর কোনো ব্রেক পাবেন না। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, ক্যারেট ব্যাচে খুচরা কোনো ছুটি আমরা দিব না। এই ছুটি সেই ছুটি, একদিনের ছুটি, সরকারি ছুটি সব বন্ধ। আপনারা ক্যারেট ব্যাচে তারা একদম টানা ক্লাস করবেন। বছরে দুই তিনটা ছুটি, বড় বড় ছুটি, ঈদের ছুটি পাবেন, দুই ঈদের ছুটি পাবেন, মাঝখানে পূজার একটা ছুটি আছে, এগুলা পাবেন। কিন্তু স্যার মাঝখানে, শুক্রবারেও কি না? না সাপ্তাহিক যেদিন আমাদের ক্লাস না সেদিন তো নাই, কিন্তু ওই যে বিভিন্ন এই দিবস সেই দিবস, এটার জন্য ছুটি ওটার জন্য ছুটি, এগুলো ভুলে যান। ক্যারেট ব্যাচে এগুলা নাই। আমাদের অন্য অন্য ব্যাচে ছুটি দিব, কিন্তু ক্যারেট ব্যাচে আপনাদের জন্য ছুটি খাটা সব বন্ধ। 1 বছর পড়বেন, এই ছুটির দিনগুলো কাজে লাগাইতে পারলে আরো আগায় যাবেন, আমাদের সিলেবাস আরো আগে শেষ হয়ে যাবে, কনফিডেন্স বাড়বে। সমস্যা নেই। দেখেন, আমাদের ক্লাসের যে রুলস গুলো আবার মনে করে দিই, সেম রুলস। ক্যামেরা অন রাখতে হবে, অর্ধেকের বেশি ক্যামেরা অফ, 1 2 3 মানে 4 5 জনের ক্যামেরা অন আছে, বাকি সবাই ক্যামেরা অফ। ক্যামেরা অন অফ রাখলে আমিও ক্লাসে ওইভাবেই নিব, কিছু শিখবেন না। ক্যামেরা অফ, যাদের ক্যামেরা অন করতে হবে। মাইক্রোফোনটা আমরা আননেসেসারি, অপ্রয়োজনীয়, যদি যদি প্রয়োজন না হয় আমরা মাইক্রোফোনটা অফ রাখবো। হ্যান্ড রেজ করার অপশন আছে, আমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমরা হ্যান্ড রেজ করবো। আর লাস্টলি হচ্ছে, আমরা অবশ্যই খাতা কলম কিছু একটা, ভাই আজকে আমি অঙ্ক করতে দিব আপনাদেরকে, যেহেতু অঙ্ক করতে দিব, আপনাদের খাতা কলম পাশে রাখা উচিত। আপনি মুখোমুখি তো আর করতে পারবেন না, আপনার খাতা কলম পাশে রাখলে ভালো। এই হচ্ছে আমাদের ক্লাসের রুলস, খুব সোজা, খুব সহজ, খুব সিম্পল। 4টা রুলস ফলো করলে না। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লসাগু গসাগু। আপনারা ক্লাস 5-এ অনেক অলরেডি লসাগু গসাগু সম্পর্কে আইডিয়া ছিল। যারা ইংলিশ ভার্সনে আছেন, এলসিএম এইচসিএফ, হাউ টু ডিটারমাইন দ্য এলসিএম এন্ড এইচসিএফ, আমরা অলরেডি ক্লাস 5 এগুলো পড়ে আসছি, আমাদের চ্যাপ্টার ছিল। কিন্তু আজকে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে, আমরা তো শুধুমাত্র ক্লাস 5-এ দেখে এসেছি যে লসাগু গসাগু করলেই হয়েছে, কিন্তু ক্লাস 6-এ আমরা শিখবো বা এখন শিখবো, শুধুমাত্র লসাগু গসাগু বা এলসিএম এইচসিএফ করতে পারলেই হবে না। এই এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু করার বিভিন্ন পদ্ধতি আছে, একাধিক, একের অধিক আসলে পদ্ধতি আছে। বিভিন্ন পদ্ধতির নামগুলো শিখবো, ওই কোন পদ্ধতিতে কিভাবে আমরা লসাগু গসাগু করা যায় সেটা শিখবো, এবং পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেই ব্যাপারে আমরা কথা বলবো। আপনারা ক্লাস 5-এ দেখে আসছেন, আপনাদেরকে সরাসরি প্রশ্ন দিয়ে দিয়েছে যে লসাগু অথবা গসাগু নির্ণয় করো, অথবা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, গ্রেটেস্ট নাম্বার স্মলেস্ট নাম্বার, এগুলো ডিটারমাইন করো। এগুলো আপনারা দেখেছেন, দোজ ওয়ার মানে দ্য পাস্ট, পিছনে শেষ। এখন যেটা থাকবে, আমি আগে বাংলা ভাষার জন্য বলি, এখন যেটা হয়, আপনাদেরকে বলে দিবে যে হ্যাঁ আপনি গসাগু নির্ণয় করবেন, কিন্তু অমুক পদ্ধতিতে। আপনি এক মানে নির্ণয় করলেই হবে না। কথা, সহজ কথা হচ্ছে, ধরেন আপনি যারা ঢাকায় থাকেন, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আহ কি বলে বসুন্ধরা সিটিতে যাবেন। যারা ঢাকায় থাকেন বসুন্ধরা সিটিতে,
কারণ বসুন্ধরা সিটিতে যাওয়ার অনেক রাস্তা আছে, আমি আপনাকে বললাম যে না, আপনাকে অমুক রাস্তা দিয়ে যেতে হবে। আপনার কথা হতে পারে যে স্যার আমি যেতে পারলেই তো হলো, আমার ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছালেই তো হয়েছে, না এটা আগে। কিন্তু আপনাকে যখন বলে দেওয়া হবে যে অমুক রাস্তা ধরেই আপনাকে যেতে হবে, তাহলে আপনাকে অমুক রাস্তা ধরে যেতে হবে। নিয়ম কানুন বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় সেটা আমরা আজকে এই ক্লাসে জানার চেষ্টা করবো, যে আমাদের প্রশ্ন শুধু পারলেই হবে না, এক্স্যাক্টলি প্রশ্নটি কি বলেছে সেই অনুযায়ী আসলে অ্যান্সার করতে হবে, নাহলে আপনাকে মার্কস দিবে না। সহজ কথা হচ্ছে এটা। ওকে, এলসিএম এইচসিএফ অথবা লসাগু গসাগু যেটাই বলেন না কেন, গসাগুর পূর্ণরূপ বাংলা যারা আছেন আমরা অনেক সবাই জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে যেটাকে বলি এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আপনি যদি মিল রেখেন, আবার এখানে মিল দেওয়ার চেষ্টা করেন বা খুঁজে বের করার চেষ্টা করেন যে ঘটনা কি হচ্ছে, তাহলে দেখবেন যে ওগুলো আসলে একটার সাথে আরেকটা মিল আছে। যেরকম গরিষ্ঠ মানে হচ্ছে হাইয়েস্ট, বড়। সাধারণ মানে হচ্ছে কমন, যেটা সবার মধ্যে আছে। গুণনীয়ক এর ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। এখন গুণনীয়ক কি জিনিস, ফ্যাক্টর কি জিনিস, সেটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, একইভাবে অন্যান্য গুলাও আমাদের লসাগু গসাগু যদি আমরা পারি, লসাগুটা আমাদের পারা উচিত। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, একদম প্রথমে খুব বেসিক যে ভুলটা হয় সেটা হচ্ছে এই গসাগু এর জায়গায় আমরা গুণনীয়ক আর গুণিতক এই দুটার মধ্যে আমরা অনেক সময় গন্ডগোল পাকাই ফেলি। ইংরেজিতে আমরা ফ্যাক্টর এন্ড মাল্টিপল এই দুটার মধ্যে অনেক সময় গন্ডগোল পাকাই ফেলি। ঠিক আছে, তো গসাগুর ইংরেজি হচ্ছে এইচসিএফ, বাংলায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে আমরা বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলাতে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা ইংরেজি হচ্ছে এলসিএম, যেটাকে আমরা বলি লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে এখানে আমরা কয়টা জিনিস খেয়াল করি, গুণিতকের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, সরি গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। পারা যাবে না। এখন যদি আপনাকে পরীক্ষা দিয়ে বা কেউ জিজ্ঞেস করে যে গণিতক ইংরেজি কি, আমি আশা করি আপনাদের বলতে পারা উচিত যে গণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল আর গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর। এটা আমরা সবাই জানি এবং এটা পরীক্ষায় আমাদের ক্লাস 5-ও এসেছে এবং এটা আসে যে গুণনীয়ক গুণিতকের পূর্ণরূপ কি, এগুলা টুকটাক অনেক সময় পরীক্ষা চলে আসে। ডান, আমরা পরের স্লাইডে চলে যাই। আজকে পড়া খুব বেশি না, বাট খুব ইন্টারেস্টিং। ফ্যাক্টর, ফ্যাক্টরের বাংলা হচ্ছে গুণনীয়ক। আমরা একটু আগে বলতেছিলাম যে গুণনীয়ক, গুণনীয়ক জিনিসটা আসলে কি। আপনি যদি বইয়ের সংজ্ঞার দিকে তাকান অথবা আপনি যে গুগল করেন বা এরকম কোনো সংজ্ঞা দেখেন, এই সংজ্ঞাতে যেইভাবে সংজ্ঞাটা আসলে দেয়া, এইটা আপনি যদি সরাসরি আপনাকে জিজ্ঞেস করে, প্রপার সংজ্ঞা আসলে এটাই বা এই ধরনের একটা সংজ্ঞা আমি একটু পড়ে বলি। একটি সংখ্যা দ্বারা অপর একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। ইংরেজিতে বলি, when one number is divisible by another the second number is called the ফ্যাক্টর অফ দ্য ফার্স্ট নাম্বার। সো এখানে একটা ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলাটা হচ্ছে এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এই ধরনের একটা ব্যাপার চলে আসে, অনেক সময় আমরা বুঝতে গিয়ে এই ঝামেলাটা পাকাই ফেলি। বোঝাবুঝির কোনো ব্যাপার না, আমি আপনাকে সহজভাবে বলি। ধরেন আমি আপনাকে একটা সংখ্যা দিলাম, লেটস সে সংখ্যাটা হচ্ছে 12। এখন এখানে একটা কথা আছে, বাংলাতে একটা শব্দ আমি ইউজ করেছি নিঃশেষে বিভাজ্য। কেউ বলতে পারবেন এই নিঃশেষে বিভাজ্য মানেটা কি? এনিওয়ান? শেষে শূন্য। আচ্ছা, এক্স্যাক্টলি, শূন্য। ভাগশেষ যার শূন্য, যার রিমাইন্ডার ভাগশেষ জিরো শূন্য। থাকে, যার ইংরেজিতে যাদের রিমাইন্ডার যার জিরো হয়, যেখানে কোনো ডেসিমেল দশমিক সমস্ত কোনো কিছু হয় না, এই ধরনের ভাগকে বলা হয় নিঃশেষে, প্রপারলি পুরোপুরি ভাগ যায়। এখন আমি যদি আপনাকে বলি 12 বা 12, এই সংখ্যাটা বা এই নাম্বারটাকে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, আপনার কি মনে হয়? আমি একটু আমরা কথা কথা বলি, ধরি এক এক দিয়ে কি 12কে ভাগ করা যাবে? অবশ্যই যাবে। ইয়েস দুই স্যার। দুই দিয়ে কি 12কে ভাগ করা যাবে? স্যার। অবশ্যই যাবে, 6 × 2 = 12। 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে। 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 5 দিয়ে কি ভাগ করা যায়? নো স্যার। স্যার। ভাগ করা যায় কিন্তু নিঃশেষে ভাগ হয় না, দশমিক চলে আসে। কিন্তু আমরা একটা কথা বলেছিলাম নিঃশেষে ভাগ বা পিওর ডিভিশন, যেখানে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না, সুতরাং 5 দিয়ে ভাগ করা যাবে না। 6 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে যায় না, এরকম করে 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 লাস্টে দেখেন তো আবার 12 দিয়ে ভাগ করা যায় কিনা। ইয়েস স্যার। এখন স্যার। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 12কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, আপনি বলবেন যে 1, 2, 3, 4, 6 and 12। এখানে যে 6টা সংখ্যা আছে, এই 6টা সংখ্যা দিয়েই কেবল
12কে অথবা 12কে ইট ক্যান বি অনলি ডিভিজিবল বাই দিস 6 নাম্বার। শুধুমাত্র এই 6টা সংখ্যা দিয়েই 12কে ভাগ করা যাবে, আর কোন সংখ্যা দিয়ে 12কে নিঃশেষে ভাগ করা যায় না। আপনি চেষ্টা করতে পারেন, যাবে না। যাবে কি? যাবে না। স্যার অন্য কোন সংখ্যা দিয়ে 12কে নিঃশেষে ভাগ করা যাবে না। ইট ইজ নট পসিবল। আপনি যদি করতে পারেন, কনগ্রাচুলেশন, আপনার নোবেল প্রাইজ কেউ আটকাতে পারবে না। সো আপনাদের এটা একটা টার্গেট হতে পারে যে আমি অমুক সংখ্যাকে ভাগ করে দেখাবোই, এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। করা যাবে না, এটা সত্যি, সেটা করা যাবে না। সো চেষ্টা করার দরকার নেই। তো এই যে সংখ্যাগুলো আসলে এখানে দেখেন, আমি যে 6টা সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলো দিয়েই কেবল 12কে নিঃশেষে ভাগ করা যায়। তার মানে যে কোনো একটি সংখ্যাকে, যে কোনো একটি সংখ্যা কোনটা, এই 12 হচ্ছে যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা দিয়ে, সংখ্যাকে অন্য যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় গুণনীয়ক, 12 এর গুণনীয়ক। বুঝতে পারছি? বা ফ্যাক্টর অফ 12। ইংলিশ ভার্সনে কে কে আছেন এখানে? ইংলিশ ভার্সন এনিওয়ান? আজকে ওয়াসি, ওয়াসি ইংলিশ ভার্সনে আছে? আরিশা ইংলিশ ভার্সনের? ইয়েস স্যার ওকে ফাইন। যদি টার্মস, আমি যদি যেটা বলতেছি, টার্মস যদি মাঝখানে কোনো কনফিউশন লাগে বা বুঝতে সমস্যা, সাথে জিজ্ঞেস করবেন কিন্তু, ঠিক আছে? মেজরিটি, যেহেতু আমি আগেও বলেছি যে আপনাদের 10 তারিখের পর থেকে ক্লাসগুলো একদম আলাদা হয়ে যাবে। ডেডিকেটেডলি বাংলা ভার্সন, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন। বাট যেহেতু এখানে কম্বাইন্ড হচ্ছে, আমি ইন জেনারেল ভাবে বলতেছি, সাধারণভাবে সবার জন্যই বলছি। এরপরে যদি মনে হয় যে স্যার আর একটু ভাবে বললে ভালো হয়, বা স্যার একটু এটা ইংরেজিতে বলেন, আই উইল ডু দ্যাট, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করবো ইংরেজিতে বলে দেওয়ার জন্য, বাট আমাকে বলবেন, ঠিক আছে? ওকে। তাহলে দেখেন, এই যে প্রত্যেকটা সংখ্যা আমরা বললাম যে 1 2 3 4 12 6, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12কে নিঃশেষে ভাগ করা যায়, এবং এটা নির্দিষ্ট সংখ্যা। এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় 12 এর ফ্যাক্টর বা উৎপাদক। উৎপাদকের বা গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। যারা বাংলা ভার্সনে আছেন দেখে নেন, গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। তাসকিন, কিছু বলবেন? না স্যার, ভুল করে হয়ে আচ্ছা ওকে। তবে গুণনীয়কের আরেকটা নাম হচ্ছে উৎপাদক। আপনাকে প্রশ্নতে সবসময় বলবে যে গুণনীয়ক বের করার ব্যাপারটা ওরকম না। আপনাকে যদি বলে উৎপাদক বের করে, আপনি কি বলবেন যে স্যার উৎপাদক তো জীবনে বের করতে শিখি নাই, এটা আবার কি জিনিস? এই নাম তো আমি জীবনে শুনি না। না, এটা নাম আপনি অবশ্যই পারেন। গুণনীয়ক যেই কথা, উৎপাদক একই কথা, ঠিক আছে? এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, এদের আরেকটা নাম আছে। ধরেন আমি যদি এরকম একটা কাজ করি, ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 2। এখন এই 12 এর বাংলাটাকে বলা হয় ভাজ্য। ইংরেজিতে কি বলে বলেন তো? ডিভিডেন্ড ডিভিডেন্ড। আমি যে 6 দিয়ে ভাগ করলাম, এটাকে বলা হয়, বাংলাতে বলে ভাজক। ইংরেজিতে কি ইংলিশে বলে? বলে ডিভাইজার ডিভাইজার। আর লাস্টে যে অ্যান্সারটা পেলাম, বাংলাতে বলি আমরা ভাগফল, ইংরেজিতে বলি আমরা কোশেন, তাই না? আর ভাগশেষ থাকলে বাংলাতে বলি আমরা ভাগশেষ, ইংরেজিতে বলি রিমাইন্ডার। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমরা এখানে কি বলেছিলাম? একটা সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা গেলে, যাদেরকে দিয়ে ভাগ করা যায় এদেরকে বলা হয় উৎপাদক বা গুণনীয়ক। এখন আমি তো ভাজকটাও তো টেকনিক্যালি তাহলে উৎপাদক আর গুণনীয়ক, তাই না? কারণ আপনি ভাজক দিয়েই তো আসলে ভাগ করেন। তো ভাজকেরই আরেক নাম হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এখন আপনার যদি পরীক্ষায় ভাজক বলে, সেটাও আপনার উৎপাদক বা গুণনীয়ক, যদি উৎপাদক বলে সেটাও গুণনীয়ক, আর গুণনীয়ক বলে তো হইলই। ইংরেজির জন্য সহজ, ফ্যাক্টর বলে এক কথা শেষ। বাট ইংরেজি যদি ডিভিজরই বলে, সেটাও কিন্তু ধরা খাবেন, কারণ এটাও হচ্ছে আপনার সেম জিনিসটা, ঠিক আছে? তো এইখানে এতটুকু যেটা বললাম, এরপরে আমরা একটু দু একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সাবরিনা, প্লিজ বলেন। স্যার, সেক্ষেত্রে কি ওভাবে ভাজ্য দিয়ে এখনো আসতে পারে, ভাজক দিয়ে? হ্যাঁ, পরীক্ষা এরকম আসে অনেক সময়। এই লাস্ট বার ক্যারেট ব্যাচেও আমরা একটা ম্যাথ দেখেছিলাম, এই বছর না, মানে বিগত বছর প্রশ্নগুলোতে এরকম একটা ছিল যে আহ, দুটি মৌলিক সংখ্যার কি জানো, দুটি মৌলিক সংখ্যার ভাজক যদি এক হয়, তাহলে তাদেরকে কি বলে? সেক্ষেত্রে ওটার আনসার গুণনীয়। অ্যান্সার হচ্ছে ভাজক মানে দুইটার মৌলিক সংখ্যা যদি এক এক দিয়ে ভাগ করে, মানে গসাগু যদি এক হয়, তাহলে কি বলে? সো ওরকম প্রশ্ন আসলে মাঝে মাঝে আসে, বা ভাজক নাম দিয়ে আসে। আপনি সরাসরি গসাগু টসাগু বলবে না, বা ওই উৎপাদক বলবে না, আপনাকে ভাজক বলে দেয়। তো আপনাকে প্রশ্ন অনুযায়ী ধরেই নিতে হয় যে ভাজক বা এই লসাগু গসাগু উৎপাদক প্রশ্নে যদি ভাজক বলে, তার মানে সেটা আসলে উৎপাদক বা গুণনীয়কের কথা বলেছে, ঠিক আছে? স্যার বলেন। স্যার আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর হবে না আপনার এক
ওটার উত্তর এক হবে, হ্যাঁ সঠিক। আমরা আসতেছি, ওটা তো সামনে আসবো। তাহলে দেখেন এখন কয়েকটা উদাহরণ, যেমন 24-এর গুণনীয়ক বা এক্সাম্পল, ফ্যাক্টরস অফ 12 আর 1 2 3 4। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথাই শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা স্যার নেটের প্রবলেম তাই। স্যার লিভ নিয়ে নিয়েছেন। স্যার সবাই কথা স্যার শুনতে পাচ্ছেন আপনার এখন? সবাই কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আমার এখন? ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, সরি, মাঝখানে একটু নেটওয়ার্ক সম্ভবত সমস্যা করেছিল, এই জন্য একটু সমস্যা হচ্ছে। হোপ যে আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। Yes, sir. ওকে। ওকে, তো যেটা বলছিলাম, যেমন আপনাকে বলা হলো 24-এর গুণনীয়ক বা ফ্যাক্টরস অফ 12, 1 2 3 4 5 6 8 12 এবং 24। শুধুমাত্র এই কয়টাই আসলে গুণনীয়ক রয়েছে। আপনি অসীম সংখ্যক বা ইনফিনিট অ্যামাউন্ট গুণনীয়ক আসলে বের করা যায় না। এটা থেকে একটা জিনিস বের করা যায়, একটা জিনিস বলা যায় যে গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টরস, এগুলো হচ্ছে সার্টেন, ফাইনাইট অথবা নির্দিষ্ট। বুঝতে পেরেছি? কে একজন যেন নিজের নাম চেঞ্জ করে দিয়ে রাখছে স্যার কাম ব্যাক। বেটা বদমাইশ, এরকম করলে হবে? আপনি কে? নাম ঠিক করেন। আচ্ছা, যাই হোক। সো এই যে আমাদের গুণনীয়কের কথা বললাম, তো গুণনীয়কের মতন একই করে আরো আমাদের অনেক গুণনীয়ক হতে পারে। যেমন 36-এর গুণনীয়ক আপনাকে যদি বের করতে বলা হয় 144, আপনার দেখেন তো, আমি যদি আপনাদেরকে 30, 30 না, আমি 38 বললাম, 38, 38-এর ফ্যাক্টরস গুলো বের করেন কি কি হতে পারে। ট্রাই করেন তো। দ্য ফ্যাক্টরস অফ 38 বা 38, 38-এর গুণনীয়ক কি কি আপনি একটু বের করেন দেখি। 38-এর গুণনীয়ক বা 38-এর ফ্যাক্টর গুলো বের করেন। আর আছে বের করেন, 38-এর ফ্যাক্টরস গুলো বের করেন। বের করা হলে আমাকে বলেন, আমিও বের করবো, আপনারা একটু মিলিয়ে নিবেন যে হ্যাঁ অ্যান্সার কি মিলছে কিনা বা মিলেনি, হোয়াট এভার যেটাই হোক না কেন আমরা মিলিয়ে দেখবো। আর অনেকের ম্যাক্সিমামেরই ক্যামেরা অফ হয়ে আছে, আমি কিন্তু আগেই বলেছি ক্লাসের শুরুতে যে ক্যামেরা অন রাখতে হবে। আপনারা যদি ক্যামেরা অন না রাখেন তাহলে তো এটা আমার জন্য বিপদ হয়ে যাচ্ছে স্যার। স্যার আমার ইন্টারনেট প্রবলেম। আচ্ছা হ্যাঁ, দুই একজন ইন্টারনেট প্রবলেম থাকতে পারে, বাট মেজরিটি Sir, সংখ্যক ক্যামেরা। চারটা factor স্যার 38 এর আচ্ছা, চারটা ফ্যাক্টর আমি বের করেছি। স্যার 1 2 1 19 2 আর 19 and 1 30. 2 19 38। ওকে, চলেন চলেন আমরা একটু বের করে দেখার চেষ্টা করি। 38কে 1 দিয়ে ভাগ করা যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়ার সকল সংখ্যাকেই ইউ ক্যান ডিভাইড এভরি পসিবল নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড উইথ 1। দুনিয়ার সব Sir, সংখ্যাকে 0. 1 দিয়ে ভাগ করা যায়। 0 দিয়ে ডিভাইড করলে তো আপনার এটা অ্যান্সার উল্টা হয়ে যাবে। কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার কি হয়? আপনি কোনো কিছুকে 0 দিয়ে Undefinite. ডিভাইড করলে তাহলে
হয়তো আপনি এক্সাক্ট কোনো অ্যান্সার পাচ্ছেন না, বাট ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে ডিভাইড করলে ওইটার অ্যান্সার ওই ওই যেই সংখ্যাটা ছিল ওইটাই আসে, ফিরে আসে। তো ওয়ান দিয়ে সবাইকে আসলে ডিভাইড করা যায়। এবার দেখেন 38, এটা যেহেতু একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, ইউ ক্যান ডিভাইড দিস নাম্বার বাই 2, 2 দিয়ে ভাগ করা যাবে। দিলাম 2। 3 দিয়ে কি ভাগ করা যায় 38 কে, 38 কে? নো স্যার। স্যার 4 দিয়ে ভাগ করা যায়? নো স্যার। 5, 5 দিয়ে তো যাবেই না। 6 দিয়ে যায় না। 7 দিয়ে ভাগ করা যাবে না। 8 দিয়ে যায় না। 9, 10, 11, 12 করে 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 দেখবেন যে 19, 19 দিয়ে ভাগ করা যায়। এরপরে আবার ভাগ করা যায় হচ্ছে 38 দিয়ে। এই হচ্ছে দেয়ার আর অনলি 4 নাম্বারস, 4টা সংখ্যা আছে পৃথিবীতে যেটা দিয়ে আপনি 38 কে ডিভাইড করতে পারবেন, 38 কে আপনি ভাগ করতে পারবেন, এছাড়া আর পসিবল না। তাহলে আমাকে বলেন, এই যে 4টা সংখ্যা বের করলাম, এই 4 সংখ্যাটা কি খুব অনেক বেশি কিছু, অসীম, ইনফাইনাইট নাকি ফাইনাইট? ডেফিনেটলি স্যার ফাইনাইট বা ফাইনাইট। সসীম। সসীম সংখ্যা, তাই না? অসীম সংখ্যা তো, অসীম মানে তো অগণিত এরকম কোনো কিছু না। 4টা সংখ্যা 1, 2, 3, 4, আমরা হাত দিয়ে গুনতে পারি 4টা। সো যেই নাম্বারগুলো নির্দিষ্ট আপনি গুনতে পারেন, হ্যাঁ অনেক বেশি, 100, 200, 500 যেটাই হোক না কেন, নির্দিষ্ট তো, অসীম সংখ্যক না হলে সেটাকে গোনা যায়। এই গসাগু, গসাগুর ক্ষেত্রে বা এলসিএম এর, সরি আমাদের এইচসিএফ এর ক্ষেত্রে যে ফ্যাক্টরটা আমরা বের করি বা গুণনীয়ক যেটা আমরা করি, গুণনীয়ক সবসময় সসীম হয় বা নির্দিষ্ট হয়, অসীম সংখ্যক হয় না। ঠিক আছে, ওকে। সো এরকম করে আমরা আসলে আরো মাল্টিপল উদাহরণ দেখতে পারবো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। দেখেন আর কি কি আমাদের রয়েছে। ওকে, এখানে আমরা একইভাবে 144, 144 এর গুণনীয়ক বের করতে পারবো, এটা আসে। এই 144 এর ফ্যাক্টর, এটা পরীক্ষায় আসে, এটা একটা কমন সংখ্যা যে 144 এর গুণনীয়ক বের বা ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস অফ 144, এরকম পরীক্ষায় বের করতে দেয় বা পরীক্ষায় বলে দেয়, বা আপনাকে এমসিকিউ আকারেও দেয় যে 144 এর ফ্যাক্টর কয়টা, যে 144 এর গুণনীয়ক কয়টি। কারণ যেহেতু নির্দিষ্ট সংখ্যক, তাহলে এটা তো গুণা যায়, তখন আপনাকে এটা ওইভাবে হিসাব করে বের করে ফেলতে হয়। এর আলাদা করে হিসাব করার কোনো সুযোগ নাই যে কয়টা আছে না আছে, বাট আপনি এটা বের করতে পারবেন। ওকে, পরে আসি এইচসিএফ, আসি গুণনীয়ক নিয়ে কথা বলি। এর আগে তো আমরা হচ্ছে ফ্যাক্টরস নিয়ে কথা বলছিলাম, এখন ফ্যাক্টর যেহেতু বা গুণনীয়কের ক্ষেত্রে যেহেতু আমাদের গসাগুর ক্ষেত্রে বা এইচসিএফ এর ক্ষেত্রে আমাদের গুণনীয়কটা ইউজ করা হয় বা ফ্যাক্টরটা ইউজ করা হয়, আমরা এটা নিয়ে একটু কথা বলি। দেখেন গুণনীয়কটা আসলে কি, বাংলায় বলি, ইংরেজিতে বলি, সংজ্ঞা বলি। দুই বা ততোধিক প্রদত্ত সংখ্যার কয়েকটি সাধারণ উৎপাদক বা গুণনীয়ক থাকলে তাদের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটি হয়েছে তাদের সংখ্যাগুলোর গসাগু। ইংরেজিতে বললে, if there are several common factors of two or more given numbers, the largest factor among them is called the HCF of those numbers. সহজ কথায় আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি এরকম, হ্যাঁ ক্লাসের শেষে স্পট টেস্ট আছে, এটা থাকবে, এটা কমন জিনিস। ওকে, এখন ধরেন আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, বললাম যে 4 এবং 8 এই দুইটা সংখ্যার HCF বা গসাগু বের করতে হবে। ঠিক আছে, এই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। এখন গসাগু বা এইচসিএফ টা আসলে কি, একটা জিনিস খেয়াল করেন, আপনাকে ফার্স্টেই বের করতে হবে ফ্যাক্টর। একটা জিনিস খেয়াল রাখেন, আপনারা পারেন, ডেফিনেটলি পারেন, কিন্তু আমি আপনাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখেন, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মূল জিনিসটা কিন্তু গুণনীয়ক বা ফ্যাক্টর। তার মানে আপনাকে যেই কয়টা সংখ্যা দেওয়া থাকবে, আপনি প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা করে ফ্যাক্টর বা গুণনীয়ক গুলো বের করবেন। করার পরে দেখবেন তাদের মাঝখানে কমন কে কে আছে, বা তাদের মাঝখানে কে কে আছে যেটা কিনা সব সংখ্যাতেই উপস্থিত। যেমন আমি যদি বলি যে 4 অথবা 8, আমি যদি বলি স্যার আমাকে 4 এর বা 4 এর গুণনীয়ক গুলো বলেন, আপনি কি বলবেন যে 1, 2 and 4, এই তিনটাই তো, তাই না? একইভাবে যদি 8 এর গুণনীয়ক বের করতে বলি, আপনি বলবেন যে 1, 2, 4 and 8, এই চারটা, এর বাইরে কিছু আছে? দেখেন, দুইটা সংখ্যা আপনাকে দিয়েছিলাম 4 এবং 8, 4 এর ফ্যাক্টর বের করেছেন বা গুণনীয়ক বের করেছেন, 8 এর গুণনীয়ক বা ফ্যাক্টর আপনি বের করেছেন। ফ্যাক্টর বের করা শেষ বা গুণনীয়ক বের করা শেষ, এরপর আসবে সাধারণ কমন। এদের মাঝখানে কমন কে কে আছে? দেখেন, 1 উপরেও আছে নিচেও আছে, খুব ভালো। 2 উপরেও আছে নিচেও আছে, খুব ভালো। 4 উপরেও আছে নিচেও আছে। 8 এর ক্ষেত্রে দেখেন 8 নিচে আছে কিন্তু উপরে 8 নাই, তার মানে 8 কিন্তু কমন না, 8 আনকমন। এটার কথা, যেটা যে সংখ্যা কমন নাই তার কথা আমি বলবো না। তো আমার কাজ হচ্ছে এই যারা যারা কমন আছে 1, 2, 4, এই তিনজনকে নিয়ে হচ্ছে আমাদের কাজ। দেখেন, আমরা ফ্যাক্টর অথবা গুণনীয়ক আমরা বের করে ফেলেছি,
এরপরে কারা কারা সাধারণ বা এর মধ্যে কমন সেটাও আমরা বের করে হাইয়েস্টটা ফেলেছি। বের করা লাগবে আর কি। এখন আসবো শুরুতে, দেখেন গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, হাইয়েস্ট মানে হচ্ছে এই 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় কে? 4, ডেফিনেটলি 4। তো তার মানে গসাগু বা এইচসিএফ এই 4 এবং 8 এই দুইটা সংখ্যার এইচসিএফ অথবা গসাগু হচ্ছে কত? 4 অথবা 4, যেটাই বলা দেখেন, অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, আমরা একটা একটা এক্সাম্পল দেখি, আশা করি এটা তো সবাই জানেন, বাট আমরা এক্সাম্পলটা তাও দেখি। ধরেন আপনাকে বললো যে 12 এর উৎপাদক, ঠিক আছে, 12 এর উৎপাদক 1 2 3 4 6 12 বের করলেন আপনি। 18 এর উৎপাদক আপনি বললেন যে 1 2 3 6 9 18 এগুলো বের করলেন। 24 এর উৎপাদক বা ফ্যাক্টরস আপনি 1 2 3 4 6 8 12 24 সবগুলো বের করলেন। এখন আপনাকে বললো যে গসাগু তাহলে কত? ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে এতগুলো সংখ্যার ফ্যাক্টর বের করলাম, এই যে 12 18 24 প্রত্যেকটা ফ্যাক্টর বের করেছি। এখন এর মধ্যে দেখেন 1 সবার মধ্যে আছে, 2 সবার মধ্যে আছে, 3 সবার মধ্যে আছে, 6 সবার মধ্যে আছে, এছাড়া আর কোনো সংখ্যা নাই যেটা কিনা সবার মধ্যে আছে। হ্যাঁ, 12 প্রথমেও আছে, লাস্টেও আছে, কিন্তু মাঝখানে 12 নেই। দেখেন অন্য কোনো সংখ্যা এখানে আর কোথাও কোনো কিছু নেই। তার মানে আমার কমন যে সংখ্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে 1 2 3 and 6, 1 2 3 6। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। 6 হচ্ছে সবচেয়ে বড়, তো বুঝাই যাচ্ছে যেহেতু 6 আমাদের সবচেয়ে বড়, সুতরাং এই সংখ্যার বা এই যে সংখ্যাগুলোর এইচসিএফ অথবা গসাগু হচ্ছে 6। উপরের তিনটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে 1 2 3 6 সাধারণগুলো গুণনীয়ক, এর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি হচ্ছে 6। 1 2 3 and 6 are the common factors of the above three, and the greatest common factor is 6, so the HCF of 12 18 and 24 is 6। 12 18 এবং 24 এর গুণনীয়ক হচ্ছে গসাগু হচ্ছে 6। কার কোনো প্রশ্ন আছে এই কোশ্চেন নিয়ে? এনিওয়ান থাকলে বলতে পারে। নো স্যার। এটা একবারে সহজ, এটা একেবারেই সহজ জিনিস। স্যার বুঝতে আহ, পেরেছি। স্যার আমি এই মাত্র জয়েন করেছি। আহ, আপনি এই মাত্র জয়েন করেছেন? জি। এই মাত্র জয়েন স্যার করলে আমি তো আমাদের এখন বাকি, ঘরেই নাই, বাইরের থেকে জয়েন। আচ্ছা সমস্যা নেই, আপনারা যারা এই মাত্র জয়েন করেছেন কোনো সমস্যা নেই, বাকি ক্লাস এগুলো আপনাদের মূল পড়াটা ক্লাস 6 ক্লাস 5 এর পড়া নিয়ে আমরা এখনো আলোচনা করছি, বাকিটা আমরা আস্তে আস্তে 6 এর দিকে আগাচ্ছি। ঠিক আছে, ওকে দেখেন এখন আসি গুণ নিয়োগ যেটা বললাম, বা আমরা ফ্যাক্টরস নিয়ে কথা বলেছিলাম, এখন একটু গুণিতকের দিকে আসি, যেটার ইংরেজি হচ্ছে মাল্টিপল। একদম শুরুতেই আমরা বলেছি যে গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপল। এখন গুণিতক কি জিনিস? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্যার গুণিত, আমাকে যদি প্রশ্ন করে গুণিতক কাকে বলে বলো, একদম সহজ অ্যান্সার হচ্ছে নাম্বার টেবিল অথবা নামতা। নামতা তো আমরা পারি না, 2 এর নামতা, 3 এর নামতা, 4 এর নামতা। এখন আমাকে একটা কথা বলেন, আমি যদি আপনাকে বলি 5 এর নামতা বলেন, আপনি কি 50 পর্যন্ত গিয়ে শেষ করে দিবেন? 5 10 50, 5 10, 5 10 আর 50 এতটুকুই শেষ? কেন? 5 11 55 কি দোষ করেছে? নো স্যার। 5 12 60 কি দোষ করেছে? 5 ইন্টু 100 500 কি দোষ করেছে? এখন আমি এরকম করে কি আপনি আসলে এই সংখ্যা লাস্টে যেতে পারবেন? ইজ ইট পসিবল টু রিচ দ্য এন্ড অফ এনি নাম্বার? পসিবল তো না, সম্ভব তো না। আপনি আমাকে বলবেন স্যার আমি 5 এর শেষ সংখ্যা হচ্ছে 5 বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন 203, আমি বলবো যে 5 বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন 204, তখন কি বলবেন? নাম্বারস আর ইনফাইনাইট, এটা শেষ করা যায় না। নাম্বার যেরকম শেষ করা যায় না, আপনি যেহেতু একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ দিয়ে মাল্টিপ্লাই করে করে শেষ করতে পারবেন না কখনো, একইভাবে মাল্টিপল অথবা গুণিতক এটাও আপনি শেষ করতে পারেন না। এখন একটা পার্থক্য দেখেন, একটু আগে বলেছিলাম গুণনীয়ক এটা আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, এটা সসীম, নির্দিষ্ট, ফাইনাইট। তাহলে এই মাল্টিপলটা হচ্ছে তার উল্টা, এটাকে আপনি গুণে শেষ করতে পারবেন না, এটা অসীম, এটা শেষ পর্যন্ত যায় না, এটা ইনফাইনাইট। আমি যদি আপনাকে বলি 2 এর গুণিতক কি কি, 2 এর গুণিতক 2 4 6 8 10 12 14 18 20 24 5,93,224 8, মানে চলতে থাকবে, যত দুনিয়াতে যত জোড় সংখ্যা আছে সব হচ্ছে 2 এর মাল্টিপল, এরকমই চলতে থাকবে। সো আপনি এটা আসলে শেষ করতে পারবেন না, গুণে শেষ করা যায় না। সো যেহেতু গুণে শেষ করা যায় না, তো আপনি এই মাল্টিপল অথবা গুণিতক এটাও গুণে শেষ করা সম্ভব না। তাহলে এখানে এটাই বলেছে, দেখেন একটি সংখ্যা দ্বারা অপর একটি সংখ্যার হিসেবে বিভাজ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণিতক বলা হয়। এখন এটার মানে হচ্ছে, আমরা একটু একটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন যেমন ধরে আমি যদি 5 দ্বারা 25 নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই 25 হচ্ছে 5 এর গুণিতক।
কারণ কি? কারণ 5কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন 25 পাবেন। বুঝতে পেরেছি? বা আপনি সহজভাবে যদি বলেন যে স্যার মাল্টিপল বা গুণিতক হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলে ইফ উই মাল্টিপ্লাই টু ইন্টেজার্স অ্যান্সার যেটা আসে সেটাই হচ্ছে আমাদের গুণিতক। এটাও কারেক্ট। দুটা সংখ্যাকে গুণ করলে গুণফল যা পাওয়া যায় সেটাই গুণিতক। দিস ইজ অলসো কারেক্ট। ঠিক আছে? ডেফিনেশন বাই বুক একটাই ডেফিনেশন হইতে হবে, এছাড়া কোনো কিছু লেখা যাবে না, এটা আসলে ঠিক না। ইউ ক্যান রাইট দ্য ডেফিনেশন অন ইউর ওন ওয়ে, আপনি লিখতে পারবেন, ইউ নিড টু মেক সেন্স, বুঝে নিতে হবে। বুঝতে পারছি? তো গুণিতক ওই আমি যেটা বলেছিলাম যে একটি সংখ্যা অন্য সংখ্যা, 1 নাম্বার সেকেন্ড নাম্বার, এরকম করে বলতে গেলে অনেক সময় মাথার মধ্যে একটা প্যাচ খেয়ে যায়, কনফিউশন হয়ে যায় যে কে কাকে গুণ করছে, কে গুণিতক কে গুণফল, মানে এটা ঝামেলা হয়ে যায়। সহজভাবে বুঝেন যে একটা সংখ্যাকে ভাগ করতে পারেন, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে গুণনীয়ক, দুইটা সংখ্যা গুণ করলে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে গুণিতক। এখন আপনি এটাকে হাজার ভাবে মিলিয়ে আপনার মতো চেঞ্জ করে বলতে পারবেন, ইউ ক্যান ডু ইট, এটা কমপ্লিটলি আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তো গুণনীয়ক গুণিতকের আসলে এক্সাম্পল আপনি হাজার হাজার দিতে পারবেন, এটা আসলে শেষ করা সম্ভব না, এটা চলমান প্রসেস। আমরা একটু পরের স্লাইডটা সামনে আগাই, দেখেন কি বলেছে। একইভাবে দেখেন 9-এর গুণিতক হচ্ছে স্যার আপনি 9, 18, 27। হ্যাঁ বলেন স্যার। আজকে ক্লাস কতক্ষণ হবে আর? না, ক্লাস তো শুরুই হলো না, কতক্ষণ আর হবে? আমরা মাত্র ক্লাস শুরু করলাম, রিল্যাক্স। 1 ঘন্টায় ক্লাস, বেশি নিব না আজকে, খুব বেশি সময় নিব না আজকে, আমরা 9টা 10-এর মধ্যে ছেড়ে দিব। ঠিক আছে? দেখেন আমি বাইরে তো নয়- এই জন্য। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। 9-এর গুণিতক দেখেন, 9, 18, 27, 36, 45, 54, চলমান, ডট 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 ডট, মানে গোয়িং অন এন্ড অন এন্ড অন এন্ড অন, চলমান, আজীবন ধরে চলতে পারবে। একইভাবে আপনি যে কোনো সংখ্যার গুণিতক আসলে নির্ণয় করতে পারেন, ইটস কমপ্লিট। 12, 18, এটা চলমান। সো গুণিতকের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, ইট ইজ কন্টিনিউয়াস, এটা চলমান, এটা আজীবন ধরে চলবে, অসীম সংখ্যক। এখন এই গুণিতক অথবা এই যে ফ্যাক্টর, এটা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এলসিএম বের করি বা লসাগু বের করি। এলসিএম যেটা ইংলিশ হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, লসাগু আমরা বের করি। সেম আগের মতোই সিস্টেম, আগে যা করেছি এখানে তাই করব। পার্থক্য হচ্ছে আগের বার আমরা সবচেয়ে বড় ফ্যাক্টর বা সবচেয়ে বড় গুণনীয়কটা নিয়েছিলাম, এখন সবচেয়ে ছোটটা নিব, কারণ এটা তো অসীম, এটা তো বড়দের শেষ নাই। তো আমি ছোট 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 নেই, 2 বা ততোধিক সংখ্যার প্রদত্ত সংখ্যা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম গুণিতককে বলা হয় ওই সংখ্যাগুলো লসাগু। ইফ দেয়ার আর সেভারাল কমন মাল্টিপলস অফ 2 or more given number, the smallest multiple of them is called the LCM of those number. ছোট এক্সাম্পল দেই, আপনাকে যদি বলে 6, 4, 6, 8 বা 4, 6 and 8 ফাইন্ড দ্য এলসিএম অথবা লসাগু অফ 4, 6, 8, তাহলে কি করবেন? 4-এর গুণিতক, অল্প কিছু সংখ্যক 4-এর গুণিতক বের করেন, দেখেন 4, 8, 10 বের করেন। একইভাবে দেখেন 6-এর গুণিতক বের করলাম আমরা কিছু, 8-এর গুণিতক আমরা কিছু বের করলাম। এখন গুণিতক বের করার বিভিন্ন বা লসাগু বের করার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা বলতেছি না এটাই একমাত্র পদ্ধতি। আমরা জুনিয়র ক্লাসে শিখে এসেছি না, আপনাকে যদি 4, 6, 8-এর লসাগু বের করতে বলে আমরা এরকম করতাম যে 4, 6, 8 এরকম একটা লম্বা ডান্ডা টান দিয়ে 2 দিয়ে ভাগ করে করে, এরপর এরকম টান, এরকম এরকম স্টেপ বাই স্টেপ করে আসছি না, আপনি করতে পারেন, ইউ ক্যান ডু ইট, এভাবে করা যায়। এই যে এখানে যেটা আছে এইভাবে করা যায়। আরেকটা সিস্টেম আছে, ওইটাকে আমরা বলি মৌলিক উৎপাদক, ওইভাবে করা যায়, বা প্রাইম ফ্যাক্টর, 2-3 ভাবে করা যায়। আজকে আমরা 2-একটা পদ্ধতিও দেখবো। ঠিক আছে? তো এখানে দেখেন বেশ কয়েক, আমরা যে 4, 6 এবং 8-এর মাল্টিপল বের করলাম, এর মধ্যে দেখেন 24, 24 হচ্ছে 3টার মধ্যেই কমন আছে। আবার 48 সবার মধ্যেই কমন আছে। এরকম করে সামনে গেলে আপনি আরো কমন পাবেন, লক্ষ লক্ষ কমন পাবেন, আজীবনই কমন পাবেন। বাট আমার কোশ্চেন কি ছিল, সবচেয়ে ছোট বা লোয়েস্ট বা স্মলেস্ট যেটা, সেটাকে আমরা ধরে নিব। তার মানে এই যে কমন যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 24 বা 24 হচ্ছে দি স্মলেস্ট নাম্বার। সো ফর দিস পার্টিকুলার ম্যাথ টু ফাইন্ড আউট দ্য এলসিএম, বা এই গণিতের বা এই অঙ্কটার এলসিএম বা লসাগু বের করার সিস্টেমটা হচ্ছে এই যে 3টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হুইচ ইজ 24। অ্যান্সার হচ্ছে 24। বুঝতে পেরেছি? এখন কিছু ব্যাপার একটু মাথায় রাখি, দেখেন এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা ক্লাস খাতায় নোট করেন, এখানে 4টা পয়েন্ট আছে, খাতায় নোট করেন। গুণনীয়ক সসীম কিন্তু গুণিতক অসীম। ফ্যাক্টরস আর ফাইনাইট বাট মাল্টিপলস আর ইনফাইনাইট। ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা নোট করেন। গুণনীয়ক যার যার ভার্সন সেটা নোট করেন, ওইভাবে নোট করেন। গুণনীয়ক হচ্ছে সসীম, সসীম মানে হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? সসীম মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা আপনি গুণে শেষ করতে পারবেন।
আর অসীম মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট, গুণে শেষ করা যায় না। ফাইনাইট এন্ড ইনফাইনাইট। আমাদের ফাইনাইট বা ইনফাইনাইট বললে সেটা আমাদের শুনতে বা বুঝতে ইজি হয়, কিন্তু বাংলাতে সসীম অসীম যখন বলি তখন কনফিউজ হয়, সসীম কি জিনিস অসীম কি জিনিস, সেটাও বিষয়। সসীম অসীম হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, যেটা চলমান। ফার্স্ট পয়েন্ট গেল, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট আসি, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক। The HCF of two prime number is always one. এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, there is a concept of a new thing which is called মৌলিক সংখ্যা বা prime number. Can anyone from here give me the definition of prime number? মৌলিক সংখ্যার ডেফিনেশন কে A দিতে prime পারবেন? number is Anyone? a number which has only two factors, the number itself and one. Okay, good. Anyone যে else? কেউ সংখ্যার বাংলায়? ওই সংখ্যা যে সংখ্যার ওই সংখ্যাও এক ব্যতীত অন্য কোনো যে গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যার সংখ্যা বলে। গুণনীয়কগুলোর মধ্যে এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা গুণনীয়ক থাকে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, মৌলিক সংখ্যার ডেফিনেশন অনেক রকমের হয়, আমরা অলরেডি কয়েকভাবে পেয়েছি। যেমন বাংলাতে আপনি কয়েকভাবে দিতে পারবেন, যে যে সকল সংখ্যায় এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, এভাবে মৌলিক সংখ্যা বের করা যায়। অথবা আপনি বলতে পারেন যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকেই আমাদের মৌলিক সংখ্যা বলে, ইংরেজিতে বলে if any number is only divisible by that number and one, those are called prime numbers. If the numbers for a number, if the factors are only two, the itself and the number, তাহলে ওইটাকে বলে যাচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার। বিভিন্ন ভাবে আসলে বলা যায়। মূল কথা হচ্ছে মৌলিক সংখ্যা আমরা জানি কিনা। আমাকে কি বলতে পারবেন স্মলেস্ট বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? দুই। 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 two, কারো মনে হয় নাই? কারো এক মনে হয় নাই? এক? নো স্যার, No, sir. কারণ স্যার একের one মধ্যে ওই one একই has হচ্ছে only one গুণনীয়ক। or factor. আচ্ছা, ওয়ান ওয়ান হচ্ছে সাচ এ নাম্বার, ওয়ান হচ্ছে সবার সাথে প্রযোজ্য। ইট ইজ এ ভেরি কমন নাম্বার। এটা খুব মৌলিক সংখ্যা না, এটা মৌলিকও না, এটা কম্পোজিটও না, বা যৌগিক সংখ্যাও না, এটা একটা ন্যাচারাল নাম্বার, মানে সবার সাথেই যায়। এখন দেয়ার ইজ ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে টু। দুই তো একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, তাই না? দুই হচ্ছে অনলি ইভেন নাম্বার বা একমাত্র জোড় সংখ্যা যেটা কিনা মৌলিক। আর কোন মৌলিক সংখ্যা জোড় নাই। দুনিয়ার সকল মৌলিক সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা বা অড নাম্বার, শুধুমাত্র দুই ছাড়া। বুঝতে পেরেছি? শুধুমাত্র দুই ছাড়া পৃথিবীর যত মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে, এভরিথিং ইজ অড বা বিজোড়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই, এবং দুই হচ্ছে সবচেয়ে ছোট বা স্মলেস্ট প্রাইম নাম্বার। ওকে, এখন আসি, আপনি যদি কখনো দুইটা মৌলিক সংখ্যা, আপনাকে একটু আগে আমরা দিয়েছি, আমি যদি আপনাকে বলি 2 এবং 3, অথবা 2 এবং 5, 3 এবং 7, 3 এবং 11, দেখেন আমি বিভিন্ন মৌলিক সংখ্যার কথা বলছি। দিজ আর পেয়ার অফ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার জোড়। এই সংখ্যাগুলো যদি আপনাকে গসাগু অথবা ফ্যাক্টরস এইচসিএফ বের করতে বলি, এদের এইচসিএফ হবে 1, ডেফিনেটলি 1। ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে দুইটা মৌলিক সংখ্যার গসাগু অথবা এইচসিএফ ইজ অলওয়েজ 1। থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্টটা হচ্ছে দুটি মৌলিক সংখ্যার লসাগু। এবার গসাগু তো আমরা 1 জানি, হোয়াট অ্যাবাউট এলসিএম? লসাগুটা তাহলে কি হবে? লসাগু তো ভাগ করা যায় না, গুণফল। যদি কখনো এমন হয় যে উই এনকাউন্টার্ড সাচ নাম্বার যেগুলো কিনা প্রাইম নাম্বারস, কিন্তু এদেরকে এলসিএম বের করতে হবে, তাহলে উই ক্যান নট ফাইন্ড দ্য এলসিএম ইজিলি। আমাদের যেটা করতে হয়, টু মাল্টিপ্লাই দেম বোথ। সহজ কথা হচ্ছে, আমরা যদি কখনো দুটো সংখ্যা পাই বা একাধিক সংখ্যা আমাদের দেয়া হয় যে এদের লসাগু বের করতে হবে, এবং সবগুলো সংখ্যাই যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে তো কাউকে দিয়ে কাউকে ভাগ করা যাবে না। তখন এদের লসাগু কি হবে? যতগুলো সংখ্যা দেওয়া আছে এদের গুণফলই হবে তাদের লসাগু। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। ক্যামেরা অফ করে বসে আছেন সবাই, আবার বদমাইশ, সবগুলো ক্যামেরা অফ দেবো, ক্লাস থেকে বের করে দিয়ে। ওকে, এরপরের পয়েন্ট আসি, লাস্ট পয়েন্টটা দেখেন। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গত বছর, আগের বছরে আমাদের স্টুডেন্ট ছিল মাইশা এখন ফেনী গার্লস ক্যাট কলেজে আছে। মাইশাকে ভাইভাতে এই কোশ্চেনটা করেছিল, যে কো প্রাইম, হোয়াট ডু ইউ মিন বাই কো প্রাইম, অথবা বাংলায় সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝো? এটা ভাইভাতে কোশ্চেন করেছিল। দুইটার HCF যদি 1 হয়, দুইটা নাম্বারের হ্যাঁ, গুড, ভেরি গুড। দুইটি সংখ্যার গসাগু এক হলে ওই সংখ্যা দুটিকে সহমৌলিক বলা হয়।
যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, এনি নাম্বারস, এটা মৌলিক সংখ্যা হতে হবে এরকম না, এনি নাম্বারস যদি তাদের এইচসিএফ অথবা গসাগু এক হয়, আমরা তো জানি, ডেফিনেটলি জানি যে দুইটা, আপনি একাধিক স্যার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে যদি আপনি কাজ করেন, আসতেছি স্যার। হ্যাঁ বলেন, আব্দুর রহমান বলেন। প্রত্যেক প্রাইম নাম্বার কি একে অপরের কো প্রাইম না? ডেফিনেটলি প্রত্যেকটা প্রাইম নাম্বার হচ্ছে একে অপরের কোপ্রাইম। ইভেন প্রত্যেকটা কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা একে অন্যের কোপ্রাইম। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, আপনি যদি ওয়ান পেয়ার অফ কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা নেন, দুইটা ক্রমিক সংখ্যা, যদি ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা, আপনি যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা নিলে এদের গসাগু সবসময় এক হবে, 100% সবসময় এক হবে। আপনাকে যদি বলে 1,00,001 এবং 1,00,002 এর গসাগু কত, আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না যে হাই হাই 1,00,000 গসাগু আমি কেমনে বের করবো। না, দুটি ক্রমিক সংখ্যা, দুটো পরপর সংখ্যা, এদের গসাগু একই হবে। পয়েন্ট বুঝতে পেরেছেন? আপনাকে ক্যারেক্ট কলেজ ভর্তি পরীক্ষা এরকমই প্রশ্ন দিবে, আপনার মনে হবে যে হাই 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 1 কোটির গসাগু আমি কি বের করবো, এটা বের করতে করতে আমার পুরো পরীক্ষা চলে যাবে। না, পরীক্ষা চলে যাবে না। পয়েন্টটা 1 কোটি না, পয়েন্টটা হচ্ছে ধরতে হবে যে দুইটা সংখ্যা কি পরস্পর একটা আরেকটার পরে কিনা, ক্রমিক সংখ্যা কিনা। যদি ক্রমিক সংখ্যা হয়, চোখ বন্ধ করে তাদের গসাগু আপনাকে বের করে দেখাইতে হবে না। পয়েন্ট বুঝতে কিন্তু পারছি? স্যার বলেন। যদি খাতায় বুঝি না, আবার বলেন। লিখিত চায় তাহলে না না, এই ধরনের কোশ্চেন যেগুলো থাকে এগুলো আসলে লিখিতে চান, এটা ওয়ান ওয়ার্ড টাইপ অ্যান্সার থাকে, এক কথায় উত্তর, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার টাইপ, 1 নম্বরে খাতায় লিখতে দিলে আপনি শেষ করতে পারবেন এটা লিখে? এটা কি পসিবল? আপনার পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে 1 নম্বরের জন্য। হ্যাঁ জাহিদ ভাই, বা বলেন। কোশ্চেন কোশ্চেন শেষ হওয়ার আগে আমি কনফিউজ হয়ে গেছি। মানে এখানে মানে যদি লিখিত ভাবে মানে আনসার করতে হলে শো ক্যালকুলেশন করতে হলে বুঝি নাই আব্দুর রহমান, একটু ক্লিয়ারলি বলতে হবে, আপনার কথা ইকো হচ্ছে, অনেক বেশি শোনা যাচ্ছে না। স্যার মানে বলতেছি কি যে যদি আমাকে রিটেনে লিখতে বলে মানে ক্যালকুলেশন দেখাইতে বলে আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সাধারণত আপনাদের রিটেন পরীক্ষায় তো বিভিন্ন মার্ক ডিস্ট্রিবিউশনের কোশ্চেন থাকে, 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক। এখন আপনি কোন ম্যাথের জন্য আসলে অঙ্ক করবেন, কোনটার জন্য আসলে অঙ্ক শুধুমাত্র অ্যান্সার লিখবেন, রুলস হচ্ছে, রুল অফ থাম্ব মনে রাখবেন, যে প্রশ্ন যদি 1 নম্বরের জন্য হয় যে এক কথায় উত্তর দাও বা অ্যান্সার ইন ওয়ান কোশ্চেন, যদি কোশ্চেনের মার্ক থাকে 1, তাহলে ইউ ডোন্ট নিড টু ডু দা ম্যাথ, আপনাকে ম্যাথ করে দেখাইতে হবে না। আপনি রাফ করে অথবা নিজে হিসাব করে যে অ্যান্সার পেয়েছেন, জাস্ট আপনি অ্যান্সার লিখলেই হয়ে যাবে। যদি আপনাকে 2 মার্কের জন্য অ্যান্সার লিখতে বলে, তাহলে আপনাকে অ্যান্সার লিখে দেখাইতে হবে না, শুধুমাত্র ম্যাথ করে দেখাইতে হবে না, অ্যান্সার লিখলেই হবে। 3 or more, 3 বা তার বেশি যদি কখনো নাম্বার থাকে, তাহলে আপনাকে ডেফিনেটলি অঙ্ক করেই দেখাইতে হবে। এইটা যত বড় হোক যত ছোট হোক, যদি আপনাকে 3 নাম্বার বা তার চেয়ে বেশি নাম্বারের জন্য অ্যান্সার লিখতে বলে বা অ্যান্সার করতে বলে, আপনাকে অবশ্যই কোশ্চেন বা পুরা ম্যাথটা করে দেখাইতে হবে খাতার মধ্যে। এছাড়া 1 বা 2 নাম্বার জন্য অঙ্ক করে দেখাইতে হয় না, শুধুমাত্র আপনি রাফ করে অথবা যেভাবে আপনি হিসেব করছেন শুধুমাত্র অ্যান্সারটা লিখলেই আসলে না, যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, জোবাইর বলেন। স্যার আপনি যে বলছিলেন যে দুইটি ক্রমিক সংখ্যার গসাগু সবসময় এক হয়, তাহলে যদি আপনার ধরেন 1 আর 3-এর গসাগু বলছি, মানে মানে এর মাঝখানে একটা গ্যাপ দিয়ে যদি দিই, তাহলে ওই ক্ষেত্রে গসাগু কি হিসাব করে বের করতে হবে? 1 এবং 3 তো ক্রমিক সংখ্যা না, 1 এবং 2 হচ্ছে ক্রমিক সংখ্যা, 1 এবং 3 না, হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। জি মানে ক্রমিক সংখ্যার মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, ওই ক্ষেত্রে কি আমাকে অঙ্ক করে তারপর অ্যান্সার বের করতে হবে? তাহলে তো আপনি বের করতে পারবেন না, আপনি কিভাবে 1 আর 3-এর লসাগু কত, সেটা তো কোনো নিয়মের মধ্যে নাই। না, জাস্ট একটা সিম্পল গসাগু কথার কথা বললাম আর কি। গসাগু হ্যাঁ, আমার কথা বোঝেন। ধরেন আমি আপনাকে বললাম 12 এবং 14 এর গসাগু বের করেন, মাঝখানে 13 বাদ দিয়ে দিলাম। এখন 12 এবং 14 এর গসাগু তো মুখস্থ কোনো কিছু না, এটাকে আপনাকে নিজেই তো করে বের করতে হবে। কিন্তু 12 এবং 13 এর গসাগু একই হবে, 13 এবং 14 এর গসাগু এক হবে, 14 এবং 15 এর গসাগু এক হবে। আমি আসলে সেটা বলছি আর কি। এখন আপনি যদি 12 এবং 14 এর গসাগু আগে থেকেই জানেন 1 নম্বর জন্য, তাহলে তো আপনার জন্য ভালো, আপনি মুখস্থ বসাই দিলেন। কিন্তু এটা তো আসলে এত পরিমাণ তো আর মুখস্থ করা সম্ভব না। এগুলো জানার বিষয় বা ট্রিক্স যেগুলো তো আপনি বের করতে পারবেন, সেটা তো আপনি জানে রাখতে পারেন। যে আপনাকে বললাম
যে 52 এবং 53 এর গসাগু বের করো, এবং 52 53 গসাগু আপনি জানেন দুইটা ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা, 52 53, তার মানে গসাগু একই হবে। সিম্পল অ্যান্সার, আপনাকে করে দেখানোর প্রয়োজন নেই। কিন্তু আপনাকে যদি 52 এবং 54 গসাগু বের করতে বলি, তাহলে তো আপনি মুখস্থ করতে পারবেন, আপনি জানেন না 52 53 কি, জানতে পারেন কিন্তু আপনি তো হিসাব করতে হবে, তো সেটা তো আলাদা বিষয়, তাই না? সাইমন বলেন। যদি আর কি 1 মাস কিংবা 2 মাস থাকে, তাহলে আর কি যদি আসে যে আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে স্যার। 1 মাসে 1 বা 2 মাসের যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি প্রশ্ন থাকে একটি আপেলের মূল্য 10 টাকা হলে 2টি আপেলের মূল্য কত, আমরা কি উত্তর শুধু 20 লিখবো? উত্তরটা কি শুধু লিখবো না, শুধু লাইন লিখতে হবে? শুধু 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য যদি কোশ্চেন আসে, আপনি শুধুমাত্র অ্যান্সার লিখবেন। আপনি কিভাবে করেছেন, কোথায় হিসাব করেছেন, লাইন বাই লাইন লিখে, স্টেটমেন্ট লিখে, ঐকিক নিয়ম করে দেখানোর কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছি? আর শেষ। আর আর কি 2টি আপেলের মূল্য হলে এত টাকা, শুধু 20 টাকা লিখলেই হবে, আর টাকা লিখলেই হবে? হ্যাঁ, শুধু 20 টাকা লিখবেন, শেষ। আপনি 2টি আপেলের মূল্য 20 টাকা, এত লেখার সময় তো আপনার নাই। ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা 3 ঘন্টা, 3 ঘন্টায় 300 মার্ক অ্যান্সার করতে হবে। আপনি যত দিক দিয়ে সময় বাঁচাতে পারেন সেটা আপনার লাভ। আপনি আপনি লিখলেন যে 20টি আপেলের 2টি আপেলের মূল্য 20 টাকা লিখলেও আপনি 1 নাম্বার পাবেন, যে শুধুমাত্র 20 টাকা লিখছে সে 1 নাম্বারই পাবে। তো আপনি অতিরিক্ত লিখে তো 2 নাম্বার পাবেন না, কিন্তু আপনি অতিরিক্ত লিখতে গিয়ে আপনার টাইম লস হচ্ছে। আপনার তো এই যে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা তো আস্তে আস্তে সারা বছর এগুলো শিখবো, যে আমাদের 100 নাম্বারের পরীক্ষা কিভাবে দিতে হয়, 200 নাম্বারের পরীক্ষা। বছর শেষে আমরা যখন 300 নাম্বারের পরীক্ষা দিব, তখন আপনি দেখবেন যে 3 ঘন্টায় 300 মার্কের পরীক্ষা লিখে শেষ করাটাই আসলে অনেক বড় চ্যালেঞ্জ। এর মধ্যে আপনার কিছু কোশ্চেন থাকবে যেটা আপনি কখনো দেখেনি নাই, যে কোশ্চেন আসবে আপনার আপনার জানেনই নাই কোশ্চেন অ্যান্সার কিভাবে করবেন। এরকম অনেক ধরনের সিচুয়েশন ফেস করবেন, আপনাকে টাইম ম্যানেজ করে তখন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? জাহিন তাইবা বলেন, কি বলবেন? তো স্যার, আপনি যে একটু আগে প্রশ্ন করেছিলেন না 1 লাখের কি যেন বের করতে, হুম। স্যার হ্যাঁ, 1 লাখের লসাগু না না গসাগু বের করতে? আমি বলেছিলাম যে 1 লক্ষ এবং 1,01,000 এই দুটি সংখ্যার গসাগু কি হবে? গসাগু হবে 1, কারণ দুইটি পরস্পর ক্রমিক সংখ্যা, একটার পর আরেকটা ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার গসাগু সবসময় একই হয়। তো এটা আপনার করে ওমা, দেখে চেক করতে হবে, এরকম কোনো কিছু না, ঠিক আছে? জি স্যার। ওকে, সাবরিনা বলেন। স্যার, আপনি বলছিলেন যে ক্রমিক বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে কি গসাগু কি একই হবে, গসাগু লসাগু? না, লসাগু তো সেম না, শুধুমাত্র গসাগুর কথা। লসাগু তো ক্রমিক সংখ্যা, লসাগু তো আপনার ওই গুণ সংখ্যা হয়ে যাবে, কারণ একটাতে আরেকটা তো ভাগ করা যায় না, গুণ তো হয়ে যাবে তখন সেক্ষেত্রে কি শুধুমাত্র। গসাগু বিজোড়, ক্রমিক বিজোড় সংখ্যার গসাগু কি একই হবে? না না না, ক্রমিক বিজোড় ক্রমিক জোড় না, জাস্ট ক্রমিক সংখ্যা। মানে 1 2 3 4 এরকম, 1 3 5 7 এরকম কোনো কিছু না। ক্রমিক বিজোড় ক্রমিক জোড় না, শুধুমাত্র ক্রমিক সংখ্যা, কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার যেটাকে বলে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেটা। হ্যাঁ, রাবেয়া বসরি বলেন। স্যার ক্লাস শেষে কি কোনো এক্সাম আছে? হ্যাঁ, স্পট টেস্ট আছে, ক্লাসে বলছি আমি অলরেডি, ক্লাস শেষে একটা স্পট টেস্ট আছে। আচ্ছা দেখেন, তো এই এই জিনিসটা আপনার মাথায় রাখেন যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে সংখ্যাগুলোকে সহমৌলিক বা কো প্রাইম বলে, একটা আরেকটার কো প্রাইম বলে, ঠিক আছে? ওকে, এই 4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে মাথায় রাখাটা খুব জরুরি। ওকে, এরপরের কোশ্চেনে যাই, পরের স্লাইডে যাই। আমরা আমরা বিভিন্ন ভাবে, স্পেশালি 3টা পদ্ধতিতে এইচসিএফ বা গসাগু আমরা নির্ণয় করতে পারি, এবং আমাদের ক্যাডেট কলেজ ভর্তি প্রিপারেশনের জন্য আমরা 3টা পদ্ধতি শিখবো। একটাকে বলি আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় যে ফ্যাক্টরাইজেশন মেথড। 2 নাম্বারটা হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, ইংরেজিতে বলা প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর 3 নাম্বারটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, যেটা কিনা ইউক্লিডিয়ান মেথড। ঠিক আছে, আমরা আজকে গসাগুর কথা বলছি, আমরা শুধুমাত্র গসাগুরই কয়েকটা নিয়ম দেখবো, লসাগু আজকে আমরা দেখবো না, লসাগু আমরা পরে। তো দেখেন, 3টা পদ্ধতি, একটা উৎপাদকে বিশ্লেষণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্যাক্টরাইজেশন। দ্বিতীয়ত হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, যেটা কিনা প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর লাস্টে হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয় পদ্ধতিটা হচ্ছে ভাগ পদ্ধতি, যারা ওই ভাগ করে করে যেই গসাগু নির্ণয় করে, সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। আমরা ট্রেডিশনালি সাধারণত জানি এটাই এটা, তিনটাই জানি। এটাই হ্যাঁ, এটাই আমরা সাধারণত করি। কিন্তু এছাড়াও আমাদের এখানে আরো 2 ধরনের ভাবে করা যায়, উৎপাদককে বিশ্লেষণ করা যায়, আবার মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করা যায়। এটাও আমরা আসলে একটা দুইটা দেখার চেষ্টা করবো আজকে।
ঠিক আছে, প্রথমে আমরা দেখি উৎপাদকের বিশ্লেষণ। দেখেন, উৎপাদকের বিশ্লেষণ একটা সরাসরি অঙ্ক দিয়ে দিচ্ছি, অঙ্কটা করলেই বুঝবো। স্যার উৎপাদকের বিশ্লেষণ স্লাইডটা আবার পদ্ধতিতে দেখানো যাবে? এই যে স্লাইড। থ্যাংক ইউ। ওকে, দেখেন উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি আমরা বললাম যে এই পদ্ধতিতে ফ্যাক্টরাইজেশন মেথডে 16, 24, 36 এটার গসাগু নির্ণয় করতে ফাইন্ড আউট দ্য HCF of 16, 24 and 36 by factorization method. And factorization method কি বা উৎপাদক বিশ্লেষণ কি? আমরা একদম শুরুতেই দেখেছি না, যে কোনো সংখ্যার উৎপাদক আমরা বের করতে পারি। ওইভাবে আমরা 16 এর উৎপাদক বের করি। 16 এর উৎপাদক কি কি হয়? 1, 2, 4, 8, 16। সহজ কথা যে 16কে কোন কোন সংখ্যা দিয়ে আসলে ভাগ করা যায়, এরাই। একইভাবে পরেরটা 24 উৎপাদক বের করলাম, 36 উৎপাদক বের করলাম। বের করার পরে এই উৎপাদকগুলোর মধ্যে কমন সবচেয়ে বড় যে উৎপাদক সেটাই হচ্ছে আপনাদের গসাগু। শেষ, একেবারে সহজ পদ্ধতি। উপরের সংখ্যা তিনটির গুণনীয়কগুলোর মধ্যে 1, 2, 4 সাধারণ গুণনীয়ক এবং সবচেয়ে বড় গুণনীয়ক কি হচ্ছে 4, সুতরাং 12, 18 এবং 24 গসাগু হচ্ছে 4। এটা হচ্ছে সিস্টেম। আপনাকে যদি আমি বলি যে একটা উৎপাদক পদ্ধতিতে অঙ্কটা করে দেখাও, ওই করে দেখানোর সিস্টেম হচ্ছে এটা। শুধু যেই সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার অমুকের উৎপাদক লিখবেন, 24 উৎপাদক, 36 উৎপাদক লেখার পরে নিচে লিখবেন যে তিনটি সংখ্যার উৎপাদকের মধ্যে কারা কারা আসলে কমন বা সাধারণ কারা কারা। 1, 2, 4, 1, 2, 4, 1, 2, 4 সাধারণ গুণনীয়ক, এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 4, সুতরাং এদের গসাগু হচ্ছে বা নির্ণেয় গসাগু হচ্ছে 4। 1, 2, 4 are common factors in the fourth three numbers and the greatest common factor is 4. So HCF of 16, 24 and 36 is 4. হ্যাঁ সাইমন বলেন। স্যার কোনো সংখ্যা আমরা আর কি কোনো জোড় সংখ্যা এইগুলো নিয়ে কথা বলবো, উৎপাদক কিন্তু ওই সংখ্যা অর্ধেকের বেশি হয় না। বুঝি নাই, আবার বলেন। স্যার কোনো সংখ্যার আর কি উৎপাদক ওই সংখ্যার অর্ধেকের বেশি হয় না। 16 এর উৎপাদক 1, 2, 3, 4, 5, 5টা। 16 এর অর্ধেক কি 5? 16 এর অর্ধেক তো 8 হওয়ার কথা। না স্যার, আর কি উৎপাদকটা যেরকম 16 অর্ধেক 8, 8 পরে 16 এর 8 আর 16 মাঝখানে কেমন কেমন ও মানে সেটা তো ঠিক আছে, অর্ধেকের বেশি। হ্যাঁ, এটা 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 একটা ভালো একটা ইনসাইট। যে কোনো সংখ্যা যদি আমরা বের করি বা যে কোনো সংখ্যা নেই, যে কোনো নাম্বার দিলে এটার লাস্ট বা সর্বশেষ উৎপাদক তো নিজের সংখ্যা, ওই সংখ্যাটাই, এর ঠিক আগেরটা হচ্ছে এর অর্ধেক এবং বাকি উৎপাদক গুলো 1 থেকে এর মাঝখানে থাকে। এটাই আসলে আপনি বলতে চাচ্ছেন, তাই না? ওকে, ফাইন। তো এই হচ্ছে একটা সিস্টেম। এখন এই উৎপাদক, এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে? ধরে এই অঙ্কটা কিভাবে করলো এনিওয়ান স্যার বলেন। আর একটা পদ্ধতি আছে না, যেটা মানে নাম্বার গুলা লিখে তার নিচে একটা এল শেপ দিয়ে তারপরে প্রাইম ফ্যাক্টর দিয়ে মানে ওরকম করে করে। না, আমি কয়েকটা মেথড, এই একটা মেথড দেখালাম তো, বাকি দুটো মেথড আমরা দেখাই দেবো, দেখলে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাব। এখন এটা এই মেথডে কারো কোনো প্রশ্ন আছে এনিওয়ান? নো স্যার। না স্যার। ওকে, যদি না থাকে আপনারা আপনারা হচ্ছে এটা করেন, এই ম্যাথটা করেন। নিচের সংখ্যাগুলো উৎপাদকের খাতায় লিখতে উৎপাদক হবে? পদ্ধতিতে আপনারা বের করেন, খাতায় লিখবেন কিভাবে করবেন। আমি আপনাকে বলেছি না যে আপনাদেরকে অঙ্ক করতে দিব আজকে আমি। স্যার উৎপাদকের নিচে বিশ্লেষণ পদ্ধতিতে করবো? হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদক পদ্ধতিতে গসাগু নির্ণয় করবেন, অন্য কোনো পদ্ধতিতে না। দেয়ার ইজ ডিফারেন্স। কোশ্চেনটা খুব ভালো করবেন। ক্যালকুলেট দ্য HCF বাই ফলোইং দ্য ফ্যাক্টরাইজেশন মেথড। মাত্র যে মেথডটা আমরা দেখলাম ওই সিস্টেমে এই তিনটার গসাগু নির্ণয় করবেন। এখন এটার গসাগু আপনি যেভাবে নির্ণয় করেন না কেন, কারেক্ট অ্যান্সার যে কোনো ভাবে সেমই হবে। আপনি যদি ওই যে ডিভিশন মেথড বা ভাগ প্রক্রিয়া করেন তাতে যেই অ্যান্সার হবে, উৎপাদকে বিশ্লেষণ করলে সেম অ্যান্সারই হবে। কিন্তু আপনি যখন খাতায় যখন প্রশ্নের উত্তর দিবেন, তখন যদি আপনাকে প্রশ্ন এইভাবে বলা থাকে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েই করতে হবে, তাহলে আপনাকে এভাবেই করতে হবে। অন্যভাবে করলে অ্যান্সার মিললেও আপনাকে নাম্বার দিবে না। বুঝতে পারছি? সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নে আপনাকে কি বলেছে, প্রশ্নে স্যার এটা যা আনসার বলবে 6 না 6? আচ্ছা দেখি বাকিরা করুক, সবাই করুক, দেখি অ্যান্সার কি আসে। আমরা একটু করে দেখবো, সমস্যা নেই। ওকে, অ্যান্সার 6 হলে তো ভালোই। বাকিরা একটু করুক, সবাই যারা করতেছে তারাও করুক। যদি answer- আচ্ছা স্যার একটু ওয়েট করেন, আমি তো বলতেছি যে যাদের অ্যান্সার হয়েছে খুব ভালো, যারা করছে তাদেরকে সময় দেন, তারা একটু করে মিলিয়ে নেক, ঠিক আছে?
স্যার বলেন। স্যার আপনি যে আহ, একটা স্লাইডে দেখিয়েছেন দেয়ার আর 3 কমন মেথডস টু ক্যালকুলেট এইচসিএফ। প্রথমটা হয়েছে ফ্যাক্টরাইজেশন, সেকেন্ড হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, কিন্তু থার্ডটা কি? ইউক্লিডিয়ান মেথড, ইউক্লিডিয়ান। স্যার বাট চ্যাট বক্সে লিখে দেওয়া যাবে? স্যার 6। ইউক্লিড আচ্ছা দাঁড়ান, আমি ইউক্লিডিয়ান মেথড আমি হচ্ছে আপনাকে দেখাই দিই, এক সেকেন্ড। ইউক্লিডিয়ান মেথড এই যে ইউক্লিডিয়ান নেক্সট মেথড, দিলে হবে। ঠিক আছে। ওকে, 6। আচ্ছা আচ্ছা, যাদের কাদের 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 অ্যান্সার এসেছে একটু দেখেন। সবাই। আমাদের অ্যান্সারটা কি ছিল? 24, 42 এবং 60। আচ্ছা, আমাদের ব্যাপারটা ছিল তিনটা সংখ্যা দেওয়া ছিল, এগুলো ছিল 24, 42 এবং 60, এই তিনটা সংখ্যা। তো আমাদের তিনটা প্রাইম বা আমাদের যে উৎপাদক বা ফ্যাক্টর গুলো বের করতে হবে, কি কি হতে পারে? 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আর কিছু আছে এখানে? আর তো কিছু নাই, মনে হয় না আর কিছু আছে। 42 কি কি হবে? 1, 2, 3, 6, 7, 8 কি আছে? নাই তো। No, sir. তারপরে 9 নাই, 10, 11, 12, 13, 12 তো নাই, 14 আছে, 15 নাই, 16, এরপর আর কত? এরপরে হচ্ছে 21, স্যার এরপর হচ্ছে 42, এই তো নাকি? স্যার এটা কি 82? এই জন্য না, 42 বাংলা লিখছি না সবগুলো বেটা। 24, সরি 24, 42 এবং 60, ঠিক আছে। দেখেন, আর লাস্টে হচ্ছে আমাদের 60। তাহলে 60 কি হবে? 1, 2, 3, 4, 5, 6, আর কি কি আছে বলেন? 10, 12, 15, 12 তো আছে, সরি। 12, 15, এরপর কত? 30, 20 আছে, এরপরে 30। 30 আছে, এরপরে 60। 30। এই এগুলোই, আর নাই। এখন আচ্ছা এগুলোর স্যার, মধ্যে আমাকে বলেন। এই ফ্যাক্টর গুলো যদি উল্টাপাল্টা মানে সিরিয়াল মেনটেন যদি না করি তাহলে কি কোনো প্রবলেম আছে, মানে মার্ক কাটা যাবে? না, মার্ক কাটা যাবে না, কিন্তু আপনার আপনি যদি উল্টা পাল্টা সিরিয়াল হয়ে গিয়েও কারেক্ট অ্যান্সার বের করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা সিরিয়ালটা মেনটেন করি কেন? কারণ ওই মিল মানে কম্পেয়ার করতে সুবিধা হয়। আমি যদি কথার কথা এক এখানে রাখলাম, আবার এখানে আমি এক লিখলাম, তো আমি খুঁজেই পাবো না যে আরে এক কোথায় গেল। টাইম লস হয়, টাইম বেশি নষ্ট হয়, এই জন্য আমরা সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করি, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। এখন দেখেন, সবগুলোর মধ্যে কমন কে কে আছে? 1 সবার মধ্যে কমন, 2 কমন আছে, 3 কমন আছে, 6 কমন আছে, এরপর আর কোনো কিছু কমন নেই। তো আমাকে যেহেতু এইচসিএফ বা গসাগু বের করতে বলেছে, হাইয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে, সরি হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 6, দেয়ারফর the HCF is 6, বা গসাগু হচ্ছে সমান সমান 6। বুঝতে পেরেছি? তো এই পদ্ধতিতে আপনি চাইলে গসাগু বের করতে, আপনাকে এই জিনিস সেম জিনিস যদি আপনি ভাগ পদ্ধতিতে করেন, ভাগ করে করে করেন, কোনো সমস্যা নেই, সেম অ্যান্সারই আসবে। কিন্তু কি বলেছিলাম, আপনাকে যদি পরীক্ষায় স্পেসিফিক্যালি বলে দেয় যে ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে করতে হবে বা উৎপাদক বিশ্লেষণ দিয়ে করতে হবে, তাহলে আপনাকে এভাবেই করতে হবে, না হলে অ্যান্সার হলেও কারেক্ট হলেও আপনাকে নাম্বার দিবে না। এটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আরো কয়েকটা এক্সারসাইজ আছে, আপনারা স্লাইড যখন আপনাদের গ্রুপে দিয়ে দিবে, গ্রুপে যারা স্লাইড পাবেন তখন সেটা নিজ দিতে প্র্যাকটিস করে নিতে পারেন। এরপর আসি প্রাইম ফ্যাক্টর। প্রাইম নাম্বার তো অলরেডি আমরা জানি, কথা বলেছি প্রাইম নাম্বার নিয়ে। তাহলে প্রাইম ফ্যাক্টরটা কি জিনিস? প্রাইম ফ্যাক্টরটা হচ্ছে যে কোনো সংখ্যাকে, ধরেন আমি আপনাকে বললাম 12, এই সংখ্যাটাকে আপনি ইফ ইউ ক্যান এক্সপ্রেস দিস নাম্বার এজ এ মাল্টিপল বা মাল্টিপ্লিকেশন বা এজ এ মাল্টিপল অফ মোর দেন ওয়ান প্রাইম নাম্বার, সহজ কথা হচ্ছে এই সংখ্যাটাকে যদি আপনি একাধিক মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারেন, তাহলে ওই সংখ্যাগুলোই হবে 12 এর মৌলিক গুণিত গণিত। এখন দেখেন তো, স্যার 2 আমাদের মাল্টিপ্লাইড বাই 12, 3 মাল্টিপ্লাইড বাই 2। দেখেন এই 12 কে আমরা যেটা সহজভাবে করতে পারি, এটা বা মাল্টিপল মৌলিক উৎপাদক বের করার সহজ সিস্টেম হচ্ছে এটাকে আমরা
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত থাকে? 6। আবার 6কে ভাগ করবো 2 দিয়ে, দেখেন তো কত থাকে? 3। আর কি ভাগ করা যায়? নো স্যার যায় না। এখন দেখেন, আমি সাধারণত আমরা কি করতাম, আমরা বলতাম যে 2 2 এবং 3। দেখেন তো, এই 3টাকে গুণ করলে 12ই আসে না? ইয়েস স্যার। Yes, sir. এবং দেখেন প্রত্যেকটা সংখ্যা 2 2 3 প্রত্যেকটা সংখ্যাই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস না? ঘটনা হচ্ছে দেখেন, আমি যদি আপনাকে বলতাম যে 12 এর গুণনীয়ক বা 12 এর উৎপাদক নির্ণয় করো, আপনি বলতেন যে 1 2 3 4 6 12, এখানে সব ধরনের সংখ্যা বের করে দিত। কিন্তু আমি আপনাকে বলেছি না, 12কে আপনি, হ্যাঁ, উৎপাদক বের করবেন, কিন্তু উৎপাদক গুলো হতে হবে শুধুমাত্র মৌলিক সংখ্যা। এর মানে হচ্ছে যে সংখ্যাটা আপনাকে দেয়া থাকবে সেই সংখ্যাটাকে এক বা একাধিক বা 2 বা ততোধিক মোর দেন 2 এর মাল্টিপল অফ মোর দেন 2 প্রাইম নাম্বার, যে কোনো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে আসলে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে মৌলিক উৎপাদক বের করার সিস্টেম। হ্যাঁ, জাহিন বলেন। স্যার আপনি যে প্রথমে একটা পদ্ধতি দেখালেন না, এটা আপনার ইউক্লিড পদ্ধতি না? আমি দেখাই নাই না, দেখাচ্ছি, সবগুলোই দেখাচ্ছি। প্রথমে আমরা ফ্যাক্টরাইজেশন ছিল, এরপর ছিল প্রাইম ফ্যাক্টরাইজেশন, ইউক্লিড পদ্ধতিতে এখন আসেই নেই। এই যে 16 দিলাম, 16 এর মৌলিক উৎপাদক কি কি হবে বলেন তো, বা প্রাইম ফ্যাক্টর কি কি হবে? 1 2 4 Sir, 2x, 2 multiply by 2 multiply by 2 2 multiply by 2. 2 গুণ 2 বাই বাই 2 দেখেন, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এটা হচ্ছে 16 এর মৌলিক উৎপাদক। আমি স্যার কিন্তু এটাকে আপনাকে 2 শুধুমাত্র পাওয়ার 4 বলা যায় না? 2 পাওয়ার 4 যাবো না আমরা, 2 পাওয়ার 4 বড় জিনিস। হ্যাঁ, 2 টু পাওয়ার 4 বলা যায়, ডেফিনেটলি বলা যায়, বা 2 পাওয়ার 4 আমার এখানে না। 2 পাওয়ার 4 আমাদের বীজগণিতে বা অ্যালজেব্রাতে, এখানে না। দেখেন তো, এই জিনিসটাকে আমরা যদি আপনাকে বলতাম যে 16 এর উৎপাদক শুধুমাত্র, তো আপনি একটা জিনিস খেয়াল করেন, শুধুমাত্র উৎপাদক বা ফ্যাক্টর, আর এটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক। তো এক জিনিস না, 16 এর উৎপাদক কি কি হতে পারতো? 1 2, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 16। কিন্তু এগুলো হচ্ছে জেনারেল উৎপাদক বা মৌলিক শুধুমাত্র ফ্যাক্টরস। আমি আপনাকে বলেছি প্রাইম ফ্যাক্টর বের করতে। প্রাইম ফ্যাক্টর মানে যেই সংখ্যাটা দেয়া থাকে, এই সংখ্যাটাকে ইউ নিড টু এক্সপ্রেস দ্যাট পার্টিকুলার নাম্বার ইন দ্য মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন অফ মোর দেন 2 or 3 প্রাইম নাম্বার। সহজ কথা হচ্ছে একাধিক মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করবেন। মানে ব্যাপারটা কিরকম আসছে, আমরা একটু বলেছিলাম যে সংখ্যাটা দেওয়া থাকে এটাকে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলাম, কত আসলো? 8। এরপর আবার 8কে 2 দিয়েই ভাগ করলাম, কারণ যতবার ভাগ দেয়া যায়। কত আসলো? 4। আবার 4কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 আসলো, আর কোনো কিছু নেই। তার মানে 16 এর মৌলিক উৎপাদক হচ্ছে এই 4টা 2 এর গুণফল। 2 গুণ 2 গুণ 2 গুণ 2। আপনি চাই করতেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখেন এটাই আছে, বুঝতে পারছি। এবং 16 এর প্রাইম নাম্বার বা প্রাইম ফ্যাক্টর শুধুমাত্র এটাই, আর কোনোভাবে 16 এর প্রাইম ফ্যাক্টর বের করা সম্ভব না, একমাত্র এটাই, এছাড়া অন্যভাবে পসিবল না। এখন মৌলিক উৎপাদক প্রাইম ফ্যাক্টর হিসাবে আপনার যখন ম্যাথ বা এইচসিএফ বের করতে বলে, সেই সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আহ এখানে প্রাইম ফ্যাক্টর কাকে বলে সেটা এখানে টুকটাক বলা আছে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ কি সেটা হচ্ছে, আমি আসলে একদম স্ট্রেট ম্যাথে যেতে যাচ্ছি, ঠিক আছে? একটা ম্যাথ করে দেখাই। যেমন আপনাকে বলেছে যে ক্যালকুলেট দ্য এইচসিএফ বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে 12 24 36 এর গসাগু নির্ণয় করতে। আমরা একটু আগে করে আসছি, একটু আগে দেখলাম যে আমাদের 6 আসছিল, অ্যান্সার তো এখন 12। হিসাবে আমাদের 12 আসবে। আচ্ছা, 12 আসলে ভালোই আসবে, এখন দেখি 12 আসে কিনা। মৌলিক উৎপাদকে 12কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি কি পাই দেখেন? 2 গুণ 2 গুণ 3, এটা আমরা পাই। একইভাবে আমরা যদি 24কে বিশ্লেষণ করি, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আর 36কে যদি করি, 2 2 2 2 2 3 3। কি হবে? আমরা আবার বলি, 12কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 12কে বিশ্লেষণ করলে 2 দিয়ে বিশ্লেষণ করলে আবার 3 থাকে, দেখেন 2 গুণ 2 গুণ 3, এই 2 2 3 আসছে। আমরা যদি 24কে বিশ্লেষণ করি, তাহলে কি আসবে? দেখেন 12, আবার 2 দিয়ে দিলে 6, আবার 2 দিলে 3, 2 2 2 3, দেখেন 2 2 2 3। একইভাবে যে 36কে যদি আপনি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেন,
18 × 36, 2 দিলে 9, 3 দিলে 3, দেখেন 2 2 3 3, 2 2 3 3। বুঝতে পারছি কিভাবে মৌলিক উৎপাদককে আমরা বের করলাম। এখন আসি Yes, হোয়াট ইজ sir. দ্য নেক্সট স্টেপ। এর পরের স্টেপটা তাহলে কি? এর পরের স্টেপ হচ্ছে এখন আমরা কমন নেওয়া শিখবো। আমরা কি বলেছিলাম, এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন মাল্টিপল। সবার মধ্যেই থাকতে হবে এমন লোকজনকে আমরা বের করার চেষ্টা করব। এখন দেখেন, প্রথম থেকে আসি, একটা 2 নিয়ে কাজ করি। প্রথমে এটা 2 নিলাম, এই 2 দেখেন এখানেও আছে, এখানেও আছে, মানে সবার মধ্যে একবার করে 2 আছে। এই 2 আপনি আলাদা করে রাখেন, এই 2 এর কাজ শেষ। নেক্সট দেখেন আর কোন সংখ্যা আবার সবার মধ্যে আছে কিনা, দেখেন আবারও আবারও 2 সবার মধ্যে আছে। তাহলে এই ভদ্রলোক 2 কে আপনি আলাদা করে রাখেন। এরপর দেখেন এইখানে 2 3 আছে কিন্তু উপরেও নাই নিচেও নাই। দেখেন এখানে 3 3 3, একবার সবার মধ্যেই আপনি 3 পেয়েছেন, কিন্তু দেখেন আরেকবার 3 এখানেও নাই উপরেও নাই। বুঝতে পারছি? Yes, sir. বা বা সহজ কথা, আপনি এটা তো একটা জিনিস, বা এই জিনিসটাকে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন। দেখেন আহ প্রথমবারে 2 কয়বার আছে? 2 বার আছে। 2 বার। দুইবার এটার মধ্যে 2 কয়বার আছে? 3 বার। 2 বার। সরি 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 সরি, এটার মধ্যে আছে 3 বার, আর এইখানে 2 আছে কয়বার? 2 বার। দুইবার তো আপনার কাজ হচ্ছে সবচেয়ে কম সংখ্যক, সবচেয়ে কম বার 2 কয়বার আছে। দেখেন 2 বার আছে এখানে, 2 বার আছে এখানে, 3 বার আছে এখানে। তার মানে 2 বার 2 জায়গায় আছে, 3 বার এক জায়গায় আছে। তার মানে সবচেয়ে কম সংখ্যক হচ্ছে 2 বার আছে। 2 বার থাকলে এই 2 গুণ 2 আমি ইউজ করলাম। এরপর 3 এর ক্ষেত্রে আসি। 3 দেখেন এখানে আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে 2 বার। তাহলে সবচেয়ে কম সংখ্যক আছে একবার, সুতরাং একবার হচ্ছে। এখন আপনি কাউন্ট করেন, 2 2 4, 3 4 12, অ্যান্সার হচ্ছে 12। শেষ, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমরা কিভাবে করি, এটা হচ্ছে আমরা পদ্ধতি পরে দেখি যে দেয়ারফর দ্য এইচসিএফ ইজ, সবার থেকে একবার 2 নিয়েছি, সবার থেকে আরেকবার 2 নিয়েছি, সবার থেকে একবার 3 নিয়েছি, অথবা সবচেয়ে কম সংখ্যক 2 আছে 2 বার, সবচেয়ে কম সংখ্যক 3 আছে একবার, সুতরাং 2 বার আর একবার গুণ করলে যা আসবে 12। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? তো এখন যদি আপনাকে পরীক্ষায় বলে যে ফাইন্ড আউট দ্য এইচসিএফ অফ এনি নাম্বার, বা কোনো একটা সংখ্যার গসাগু নির্ণয় করো কিন্তু মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতির মাধ্যমে, তখন আপনাকে এভাবেই করে দেখাইতে হবে। এর আগে শুধুমাত্র ফ্যাক্টরাইজেশন করেছি, ওইভাবে করলে অ্যান্সার সেমই আসবে। আমার কথা বোঝেন? শুধুমাত্র প্রাইম ফ্যাক্টর, আপনি যেই মেথডেই করেন না কেন, যেই পদ্ধতিতেই করেন, 12, 24 এবং 36-এর গসাগু সারা জীবন 12ই আসবে। কিন্তু আপনাকে যদি পদ্ধতির কথা বলে দেয় যে অমুক পদ্ধতিতে করতে হবে, তাহলে আপনাকে ওইটাই করতে হবে, অন্যভাবে করলেও আপনাকে নাম্বার দিবে না। বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. ওকে, এখানে কিছু এক্সারসাইজ আছে, আমরা আপাতত এক্সারসাইজ না দিয়ে, অনেকটু সময় হচ্ছে, আমরা লাস্ট একটা পদ্ধতি দেখিয়ে দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। এটা হচ্ছে আমরা বলি ইউক্লিডীয় পদ্ধতি, এটা আপনারা সবাই জানেন। এটা এই পদ্ধতিতে আমরা বাংলা নিয়মে অলরেডি করে আসছি, ভাগ পদ্ধতিতে বলি আমরা এটাকে। ঠিক আছে, এই ভাগ পদ্ধতি সাধারণত আমাদের ইউক্লিডীয় স্কুলে, পদ্ধতি তো আরেকটা আছে, সিঁড়ি ভেঙে ভেঙে আসে। হ্যাঁ আছে Yes, আছে sir. ইউক্লিডীয় পদ্ধতি। হ্যাঁ ওইটাও আছে, যে ওইটা হচ্ছে এরকম, ধরেন আমি জি। তো এই যে 72, 96, 120, এটা তো সেই ক্ষেত্রে সব এটাকে ওই, সংখ্যাকে এমন একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ এখন অনেকে এই জায়গায় কনফিউজড হয়ে যায় কেন, যে আমরা তো সাধারণত এভাবে লসাগু নির্ণয় করি অথবা এলসিএম করি, তাহলে গসাগুর ক্ষেত্রে এটা কেন আসে? পার্থক্যটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করলেও হয়, কিন্তু যদি আপনি এইভাবে গসাগু নির্ণয় করতে হয়, তাহলে আপনাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা কিনা প্রত্যেকটাকেই ভাগ করতে পারবে, না হলে আপনি করতে পারবেন না। বুঝতে পারছি? তো লসাগু আপনি এইভাবে ইউক্লিডীয় পদ্ধতি, তার মানে দেখেন আপনি ভাগ করছেন, প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করছেন। ওই ভাগ পদ্ধতিটাকে এভাবে করা যেই কথা, এভাবে করা আসলে একই কথা, প্রত্যেকটা সংখ্যাকে আপনি ভাগই করে আসছেন। সো শুধু একটা সময় আমাদের ইউক্লিডীয় পদ্ধতি শুধুমাত্র এটাকেই বলতো জেনারেল ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ পদ্ধতি। পরবর্তীতে এই মেথডটাও আসলে ইন্ট্রোডিউস হয়েছে, কারণ এইটা হচ্ছে ভাগের আরেকটা মেথড, আর কোনো কিছুই না। ভাগের বা একসাথে তিনটাকে, এখানে দুইটা
স্যার একবারে কথা ভাগ শোনা করে ফেললাম। যাচ্ছে না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? যাচ্ছে তো? একটু আগে আটকে ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেটা বলছি যে ভাগ পদ্ধতিতে এখানে এইভাবে দুইটা স্টেপে করা আর তিনটাকে একবারে ভাগ করে ফেলা, আসলে কথা একটাই, এইভাবে সময় কম লাগে, এফিশিয়েন্ট আর কি। তো আপনি এভাবে করেন এভাবে করেন, এটা কমপ্লিটলি আপনার উপর। তো আপনি না বলেন। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাধারণত আমরা যদি ভাগ করি, ভাগের অ্যান্সারটা কিন্তু আমাদের ওই যে কোশ্চেন অথবা ভাগ ফলটাই আমাদের অ্যান্সার হয়। কিন্তু ভাগ পদ্ধতিতে যদি আপনি গসাগু নির্ণয় করেন, আপনাকে বলেন তো এই যে গসাগু নির্ণয় করলাম, এখানে অ্যান্সার আসলে কত? 24। 24। 24 24 হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এতক্ষণ ধরে তো অ্যান্সার হচ্ছে 24। আমি একটু এভাবে দেখাই দিই, একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। দেখেন আমাদের তো সিস্টেমটা হচ্ছে, সেক্ষেত্রে কি ওই পদ্ধতিটাকে কি ইউক্লিডীয় পদ্ধতি বলবো? হ্যাঁ দুইটাই ইউক্লিডীয় পদ্ধতি। এটা হচ্ছে ইউক্লিডীয় ভাগ পদ্ধতি, আর ওটা হচ্ছে আপনি ইউক্লিডীয় পদ্ধতি, দুটাই বলতে পারেন। আপনি ইউক্লিডীয় পদ্ধতি বললে এভাবে করেন অথবা দাগ দিয়ে করেন, দুটাই সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? ওকে, আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিই। যদি ইউক্লিডীয় পদ্ধতিতে করতে বলে বা ভাগ পদ্ধতিতে করতে বলে, হোয়াট উই উইল টেক দ্য লোয়েস্ট পসিবল টু নাম্বার। যে কোনো নাম্বার নিতে পারেন, সাধারণত ছোট দুইটা নাম্বার নিয়ে কাজ করলেই বেটার, অ্যান্সারটা কুইকলি আসে। 72 দিয়ে 96 কে আমরা ডিভাইড করবো, ওয়ান টাইম ডিভাইড করা যায় 72, আমার রিমাইন্ডার থাকে 24। এইবার যে কাজটা করবেন, আমার তো আর মানে নিঃশেষে ভাগ হয়ে যায় না, 24 তো রয়ে গেছে। এই 24 দিয়ে আপনি এই 72 কে ভাগ করবেন, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই প্রসেস ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না শূন্য আসে। ভাগ করে দেখেন শূন্য চলে আসে। এইখানে আপনার অ্যান্সার হচ্ছে 24। 3 কিন্তু না, যদিও 3 ভাগফল, কিন্তু 3-এর আমাদের কোনো কাজ নেই, কারণ গসাগুর ক্ষেত্রে ভাগফল দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের হচ্ছে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা দরকার, 24 দরকার। হ্যাঁ, ভাজক দরকার। এই ভাজক 24 আমরা পেয়েছি, এই 24 দিয়ে বাকি আছে কে সংখ্যা 120। এবার 24 দিয়ে আমরা 120 কে আরেক দফা ভাগ করব, দেখবে আমাদের অ্যান্সার মিলে গেছে। 5 দিয়ে ভাগ করলে শূন্য আসে, চলমান। যদি এটা না যেত, কথার কথা 24 দিয়ে 120 কে আমরা ভাগ করতে পারছি না, ভাগশেষ রয়ে যাচ্ছে, তখন ওই সংখ্যা দিয়ে আবার 24 কে ভাগ করতাম। এটা চলমান, যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ এইভাবে সো শূন্য নির্ণয় দশাগু হচ্ছে 24 বা রিকোয়ার্ড এইচসিএফ হচ্ছে 24। এখন এটা আপনি ইউক্লিডীয় পদ্ধতিতে করেন, প্রাইম ফ্যাক্টরাইজেশন 3 মেথড বা উৎপাদক, মৌলিক উৎপাদক, ইউক্লিডীয় যেই পদ্ধতিতেই করেন না কেন, এই অঙ্কের অ্যান্সার সবসময় 24ই আসবে। কিন্তু ওই যে বললাম, আপনার পরীক্ষাতে যেই পদ্ধতি করতে বলবে বা যেই মেথড ফলো করতে বলবে, আপনাকে ভালো না লাগলেও সেই মেথডই ফলো করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে সিস্টেম। আর আরেকটা এক্সাম্পল দেখে আমাদের ক্লাস আপাতত শেষ করে দেবো। এই দেখেন সেম, এখানে 144, 216 আর 136-এর গসাগু বের করতে বলছে। আমরা একটু দেখি 144, আমরা প্রথমে ছোট দুটো সংখ্যা নিয়ে ভাগ এর করি। আগের সাইডটা একটু দেখাবেন, আবার আমি স্ক্রিনশট নিব। আগেরটা এই যে এটা দেখেন, স্যার। এসে ইয়েস স্যার। ওকে, পরেরটা দেখেন। আমরা 216 260 কে 144 দিয়ে ডিভাইড করলাম, ওয়ান টাইম ডিভাইড করা যায়, ভাগ মাল্টিপ্লাই করা যায়, রিমাইন্ডার থেকে 72 দিয়ে 144 কে ডিভাইড করলে ফুললি ডিভাইড হয়ে যায়, দেয়ার ইজ নো রিমাইন্ডার, শূন্য। 72 হচ্ছে আমাদের সেই সংখ্যা যেটা দিয়ে কিনা আমাদের অন্য সংখ্যাকে ভাগ করা যায়। উই উইল টেক 72 ইন আওয়ার হ্যান্ড, এন্ড 72 দিয়ে রিমেইনিং যে সংখ্যাটা আছে 360, সেটাকে আমরা ডিভাইড করে দিব। শেষ, সহজ জিনিস। 360 কে 72 ডিভাইড করলে 5 টাইমস ডিভাইড হয়, অ্যান্সার হচ্ছে শূন্য। সো অ্যান্সার হচ্ছে স্যার কিন্তু আমাদের আমাদের 5 না, যদি আমাদের মনে করো। প্রশ্নতে এখানে তো 3টা সংখ্যা দেওয়া আছে, প্রশ্নতে ধরেন 4টা বা 5টা সংখ্যা দেওয়া আছে, তখনও কি সেম ইউক্লিড প্রক্রিয়া করলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার সেমই আসবে, কিন্তু ওইটা কমপ্লিকেটেড হয়ে যায়, মানে বাড়ন্ত। আপনার যেটা আসবে, ধরেন এখানে 72 আসলো, জি এবারে 72 দেখে আপনি আবার পরের সংখ্যা যাবেন, এর পরের সংখ্যা যাবেন, স্টেপ বাড়তে থাকবে। সুতরাং যেটা হয় যে যদি আপনাকে ধরেন 5টা সংখ্যা দেয়া আছে, কিন্তু আপনাকে কোনো পদ্ধতির কথা বলে নাই, ইউ আর ফ্রি টু ইউজ এনি পদ্ধতি ইউ ওয়ান্ট, তখন আপনি ওই মৌলিক উৎপাদক অথবা উৎপাদক পদ্ধতিতে করে ফেললে জিনিসটা সহজ হয়ে যায়, একসাথে হয়ে যায়। না হলে এটা অনেক বড় হয়ে যায়, এই ভাগ পদ্ধতি করতে গেলে বিশাল বড় হয়ে যায়। আপনি যদি একাধিক, যেটা বলতেছিলেন জোবা, যেটা বলতেছিলেন, ধরুন আপনাকে 5টা সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি ইউক্লিডীয় পদ্ধতি এভাবে না করে ওই যে সিঁড়ি পদ্ধতিতে করে ফেলেন, তাহলে আপনার সবগুলাকে একবারে হয়ে যাবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, ফাইন।
আমাদের এখানে কিছু এক্সারসাইজ দিয়ে রেখেছি। এক্সারসাইজ যারা তো স্লাইড পাবেন তারা এক্সারসাইজ গুলো ট্রাই করবেন। আর আজকের ক্লাসে যা যা পড়লাম এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনিওয়ান এনিথিং, যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। No, sir. No, sir. স্যার, আপনি যখন গসাগু বোঝাচ্ছিলেন আমি ওই টাইমে ক্লাসে অ্যাটেন্ড করছি, তো এর আগে প্রিভিয়াস মানে কি পড়ানো হয়েছিল এটা যদি বলতেন। এর আগে হচ্ছে আমরা টুকটাক কি বলে লসাগু গসাগু কি জিনিস, কি না কি, ওগুলা নিয়ে টুকটাক আলোচনা করেছিলাম আর কি। দেখাই যেমন হচ্ছে স্লাইড গুলো দেখিয়ে দেই, তাহলে হয়তো আপনি স্লাইড দেখলেই বুঝবেন যে এখানে আসলে খুব জরুরি কোনো কিছু পড়িনি, বেসিক যেটাকে বলে আর কি। গসাগু কাকে বলে, লসাগু কাকে বলে, উৎপাদক কিভাবে বের করতে হয়, তারপরে হচ্ছে গসাগু কিভাবে করতে হয়, মাল্টিপল কি। আপনি তো মাল্টিপল এখানে এসে জয়েন করছেন, এর আগে 2-3টা স্লাইডই পড়াইছি, এর বেশি না। ঠিক আছে, ওকে। আমরা যে কাজটা করবো এখন, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, যেহেতু কেউ কোনো প্রশ্ন করতেছেন না, ধরেই নিলাম যে কারো মনে হয় কোনো প্রশ্ন নাই, যদি না থাকে আপনারা একটু চ্যাট বক্সটা ট্রাই দেখবেন, চ্যাট বক্সটা চেক করবেন। আমি একটা স্পট টেস্টের লিংক দিই এখানে, ঠিক আছে? 5 নাম্বারের একটা স্পট টেস্ট। Sir, বলেন। for test দেওয়া কি mandatory? স্পট টেস্ট দেন, স্পট টেস্ট দিলে আপনি ক্লাসে আসলে কিছু বুঝতে পেরেছেন কিনা সেটা আপনার জন্য ইজি হয়ে যায়। কারণ স্পট টেস্ট ভয়ের কিছু নাই যে স্যার পরীক্ষা দিলে মনে হয় মারবে, এরকম কোনো কিছু না, রিল্যাক্স। Sir, আমি আপনাকে কিন্তু বকা দিব।